নিউভির দর্শকদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমি আছি অভিক রহমান এবং আমার সাথে যোগ দিয়েছেন লালবাগ থানার বিএনপির ভাইস প্রেসিডেন্ট মিস্টার নুরুন নবী সোহেল। আহ জনাব সোহেল, আপনাকে স্বাগতম নিউভির এই অনুষ্ঠানে। ওনার একটা পরিচয় হচ্ছে উনি উম, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন 1991 সাল থেকে, মানে সালে উনি শুরু করেছেন এবং উনি তখন সিটি কলেজের ছাত্র ছিলেন। তো ওনার একটা বর্ণাঢ্য এবং অনেক বছরের আহ, উনি জড়িত আছেন ছাত্রদল এবং বিএনপির সাথে, রাজনীতির সাথে পোর খাওয়া মানুষ, এবং উনি ঢাকার মানুষ। তো আমরা ওনার সাথে শুরু করছি। মিস্টার সোহেল, ঘটনা জি। হচ্ছে যে আপনি তো অনেকদিন ধরে জড়িত রাজনীতি, বিএনপির রাজনীতি এবং দেশের রাজনীতির সাথে এবং ছাত্র রাজনীতির সাথে। তো আপনার অনেক বছরের অভিজ্ঞতা। আমরা শুরু করতে চাই যে 2024-এর জুলাইয়ে এই আন্দোলন হলো, জি। যেটাকে গণ আন্দোলন বা ছাত্র আন্দোলন বলা হয়, বা জেন জি আন্দোলন বলা হয়, যেটা এখন অনেক দেশে ছড়িয়ে গেছে। এই আন্দোলনের ফলে বাংলাদেশের মতোই অনেক দেশের আহ ট্রেনটা সরকার গেছে। সরকার বদলেছে। তো আপনার, অবশ্যই আপনি গ্রাউন্ড লেভেলে কাজ করছেন, আপনি লোকাল লেভেলে কাজ করছেন, রাজনীতি নিয়ে কাজ করছেন, দেশ গড়ার জন্য কাজ করছেন। আপনি একটু আপনার অভিজ্ঞতাটা যদি বলেন, কারণ জুলাইয়ের এই আন্দোলনে আমরা বিএনপির কাছ থেকে শুনেছি 427 জনের মতো শহীদ হয়েছেন বিএনপিরই। তো এখানে তো একটা বড় অংশ, 1400-1500-র ভিতরে যদি 400-500 শহীদ হয়ে থাকেন, তাহলে তো অলমোস্ট 1/3 বিএনপির সদস্যরা শহীদ হয়েছেন। এটা তো একটা জি, জি। বড় কন্ট্রিবিউশন বিএনপির, কিন্তু তারপরেও আমরা শুনি যে বিএনপি এটা সে জড়িত ছিল না, বা বিএনপি এই না সেই না, মানে অনেক কথাবার্তা। বা জুলাই সনদকে বা জুলাই আন্দোলনকে বিএনপি কতটা ধারণ করছে, এই জাতীয় কনফিউশন তৈরি হচ্ছে আর কি। তা আপনি যদি আমাদের দর্শকদের জন্য এটাকে একটু ক্লিয়ার করেন, এবং আপনাদের রোল কি ছিল, এবং এই জুলাই আন্দোলনকে আপনারা এখনো কিভাবে দেখছেন, বা এটাকে কিভাবে এগিয়ে নিতে পারেন, এই ব্যাপারে আপনার একটু সুনির্দিষ্ট কিছু মতামত আমরা শুনতে চাই, একজন রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি হিসাবে। বিএনপির কর্মী হিসাবে আমি বলতে পারি, জুলাই একটা গণ অভ্যুত্থান ছিল। জনগণের অনেক দিনের, প্রায় 16 বছরের একটা ক্ষোভ, একটা তার মানে বঞ্চিত আর হলো জুলুম নির্যাতনের একটা ফসল, আমিও এটাকে বলবো। অবশ্যই ছাত্রদের ক্রেডিট দিতে হবে। ছাত্ররা তার মানে শেষ পর্যায়ে এসে ছাত্ররা যে কোনো আন্দোলনে ছাত্ররা যদি না নামে, তাহলে সেই আন্দোলন সফল হয় না। আমরা লাস্ট, বিএনপির মনে আছে, 31 তারিখে যে একটা মহাসমাবেশ ছিল, ক্র্যাকডাউন করলো আওয়ামী লীগ সরকার। এরপর থেকে আমরা যে জুলুম, অত্যাচার, নির্যাতনের সম্মুখীন হয়েছে, এর আগেও হয়েছে, কিন্তু ওইটার পর থেকেই মূলত জনগণ ক্ষেপতে শুরু করলো এবং আমাদের সাথে একত্রিশ একাত্ম। 31 তারিখে, এক্সকিউজ মি, 31 তারিখে কোন মাসের কথা বলছেন? জুন জুন মাসের, জুনে বিএনপির একটা যে সমাবেশ হলো না, হ্যাঁ, 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 জুনে, রাইট। সো সমাবেশে আচ্ছা, হ্যাঁ, নয় হ্যাঁ। জনের মতো মারা গেল। আমরা ওখানে সক্রিয় ছিলাম, উপস্থিত ছিলাম। ওইটার পর থেকেই মূলত আমরা কৌশলী হয়ে যাই এবং আমরা সারা দেশে ছড়িয়ে পড়ি। এবং এই জুলাই আন্দোলন আমাদেরকে হ্যাঁ আগিয়ে নিয়েছে, এটা আমরা অস্বীকার করব না। ওদেরও এই কন্ট্রিবিউশন ছিল, আমাদেরও কন্ট্রিবিউশন। আমরা যদি না থাকতাম, সত্যি কথা যেটা একদম মাঠ পর্যায়ে যে এটা, আমরা না থাকলে ওরা, ওদের এই আন্দোলন সফল হতো না। যেদিন ওবেদুল কাদের সাহেব বলেছে ছাত্রলীগই যথেষ্ট, সেদিন আমাদের ভূমিকা এবং তারপর মুহূর্তে 1 ঘন্টার মধ্যে আমরা লালবাগ, আজিমপুর, পলাশী, ঢাকা ইউনিভার্সিটি, এই যে সাপোর্টটা আমরা দিয়েছিলাম, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা ওই মুহূর্তে ছিল এই আন্দোলনের রাজপথে, তারা এটা অস্বীকার করতে পারবে না। আপনারা কি ধরনের সাপোর্ট দিয়েছেন? আমরা পুরো ম্যান পাওয়ার আমাদের যা ছিল, ইউনিট পর্যায়ে থেকে স্বেচ্ছাসেবক দল, সবাই আমরা ওই ওই সময় আমরা এই করেছিলাম। আমরা ওই সময় ওদের সাথে সাথে ওদেরই যে ওদেরকে মেরে ফেলবে ছাত্রলীগ, এরকম একটা ট্রেন্ড। ওখানে আমাদের নির্দেশনার আমরা অপেক্ষা করিনি, নির্দেশনা আসছে, কিন্তু নির্দেশনা আসছে 12টায়। আমরা তখন 11টার সময় আমরা এটা নেমে পড়েছিলাম।
বুঝতে পেরেছি আপনারা সংশ্লিষ্ট ছিলেন, এবং সেটা হওয়াই স্বাভাবিক, কারণ সারা দেশই তখন সংশ্লিষ্ট হয়ে গেছিল। এবং একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে বা রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে যারা আছেন, তারা তো অবশ্যই এটা নজর রাখছিলেন। এবং আমরা তো দেখছিলাম যে মাঝে মধ্যেই তারেক জিয়া বা তারেক রহমান উনি বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছিলেন জি জি আহ জি লন্ডন থেকে জি বিভিন্ন সময় বিভিন্ন ইভেন আমার মনে আছে যে উনি এক দফা দাবিও উনি তুলেছিলেন যে জি যেতে হবে এক এক পর্যায়ে এক এক। তো এই সময় আপনাদের উপরে তো যেমন শেখ রহমান শেখ সাহেব হাসিনা গভর্নমেন্ট। এটাই শেষ সুযোগ। আর ঘরে বসার ঘরে ফেরার সময় নাই। এই ফোনটা আমরা পাইছি, তার তার কলটা আমরা আচ্ছা শুনতে, মেসেজটা আমরা আচ্ছা পাইছি। আচ্ছা আচ্ছা, তারেক রহমানের। জি এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটু জানতে চাই যে এখানে যে আপনাদের যে এতজন শহীদ হলো, সেটা জি। মানে মানে কেন, মানে কিভাবে হলো? তারা কি সামনে চলে গেছে, কিন্তু বিএনপির তো কোনো ব্যানার ছিল না। সো হাউ ইট হ্যাপেন, এটা যদি একটু এটা আপনি একটু ব্যাখ্যা করেন। আমাদের কেন্দ্রের থেকে কিছুটা কৌশলী হয়েছিল। ওই সময় আমাদের উপরে যে জুলুম, বাসায় কেউ থাকতে পারে নাই। আমার বাসা বলেন, আরো আমাদের সাথে যারা ছিল বা হুম আমাদের যারা অ্যাক্টিভ পলিটিক্স করতো, হুম হুম ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে, থানা পর্যায়ে, তারা কেউ বাসায় থাকতে পারে নাই। বিভিন্ন রকম অত্যাচার, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আহ, যে হুম এরকম অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, আমরা সব বাসা ছাড়া। হুম। তা আমরা এক এক দিন এক এক এলাকায় গিয়ে থাকতাম। এক একদিন, একদিন আচ্ছা। উত্তর, একদিন ধানমন্ডি, একদিন ঝিগাতলা, এইভাবে আমরা কাটিয়েছি। একদিন টঙ্গী। হুম। তার মানে দিকে আমাদের চলে যেতে হতো, এরকম নির্দেশনা ছিল। আর আমাদের নির্দেশনা ছিল ঢাকা মহানগর থেকে আমাদের সভাপতি মজনু ভাই, রবিন ভাই, এরা আমাদেরকে মেসেজ দিত, বিভিন্ন মেসেজ। আজকে এই জায়গায় এতটা থেকে এতটা, এই জায়গায় এতটা থেকে এতটা, সকাল 11টা থেকে 10টা থেকে 11টা এক জায়গায় আমরা জড়ো হব, ওখানে আমরা আন্দোলন করব, ওখানে একটা বিক্ষোভ করব। তারপরে আবার 2টা থেকে আরেক জায়গায়, আবার রাত 8টার সময় আরেক জায়গায়। এই যে ঢাকা শহরে একটা যে মুভমেন্ট, কেন একসাথে এত লোক, আমাদের সত্যি কথা যে ওই পুলিশ বাহিনীর সাথে ধরেন শুধু লালবাগ, লালবাগ আজিমপুর ব্লক করার মতো ক্ষমতা ছিল না। কেন হাজার হাজার পুলিশ, শত শত পুলিশ, এদিকে হুম আওয়ামী লীগ, ছাত্রলীগ, এদের সাথে আমরা পেরে উঠছিলাম না। এই এক এক জায়গায় উত্তরার সাথে হয়েছি, ধানমন্ডিতে হয়েছি, সায়েন্স ল্যাবতে হয়েছি, চাঙ্গারপুর হয়েছি, শহীদ মিনার হয়েছি, এইভাবে। এবং যেই দিন 3 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত আমরা প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগ, চাঙ্গারপুর, এই এলাকাটাই আমরা মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, এবং আপনাদের সাথে কি অন্যান্য দলের তখন কোঅর্ডিনেশন হয়েছিল, কথাবার্তা চলছিল? এবং সেকেন্ড জিনিস হচ্ছে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল, জি জি। কমিউনিকেশন সব পথ বন্ধ হয়ে গেল, তখন আপনাদের কি ইয়েটা স্ট্র্যাটেজি বা কৌশল ছিল? তখন আমাদের কৌশল ছিল, আমরা আগের দিন তার মানে আহ, সব মেসেজ গুলো আমরা আগের দিন পেয়ে গেছিলাম যে আমরা সেগুন বাগিচায় অবস্থান করব। সেগুন বাগিচার একটা ইয়েতে, তারপরে আমরা প্রেস ক্লাব দখলে নিব, আচ্ছা এরকম একটা আমাদের প্ল্যান ছিল। এবং সবাইকে এই মেসেজটা তার মানে মানুষ মারফত, বিভিন্ন মারফত জানিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, মানে ফিজিক্যালি জানানো হয়েছিল যেহেতু ইন্টারনেট সেবা বন্ধ ছিল। বন্ধ আর ছিল। আরেকটা জিনিস, আপনাদের সাথে কি কোনো কোঅর্ডিনেশন হয়েছিল নাকি অন্যান্য, ধরেন জামাত বা এই যে এখনকার যারা, মানে ওই যে তখন যারা আন্দোলন করছিল একটা ব্যানারে, হ্যাঁ হ্যাঁ, তো হয়েছিল। ওইটা ওইটা আমি ওদের সাথে? ছাত্রদের সাথে হয়েছিল। তারপরে জামাতের কিছু নেতার সাথে আমাদের কথাবার্তা হয় মাঠ হুম পর্যায়ে। মাঠ হুম হুম পর্যায়ে যারা ছিলেন আন্দোলনে, তাদেরকে আমরা এইভাবে, যে আমরা একসাথে এইভাবে যাই, এইভাবে যাই, আমরা এই ডান দিক দিয়ে অ্যাটাক করি, আমরা ওরা এই যে তৎক্ষণাৎ ওই দিক দিয়ে ঢুকতেছে, আমরা ওই দিক দিয়ে বের হই। এইভাবে আপনারা আছেন 20 জন, আমাদের আরো 20 জন যাক, ওরা 40 জন না গেলে আপনারা একেবারে পারবেন না। এইভাবে একটা হুম আন্দোলন হুম হুম হুম। মানে সমন্বয় ছিল সবার সাথে সমন্বয় সবার। আমরা এখন সমন্বয়। শুনছি বিভিন্ন বিভিন্ন দলের, শুনছি যে আমরা ওখানে হেল্প করছিলাম, আমরা এই করেছি সেই করেছি, বিভিন্ন জনকে দিয়েছি। এটা আসলে একটা ঐক্যবদ্ধ একটা মানুষের অ্যাসপিরেশন ছিল। এখানে তো ধরেন আমরা যে মহল্লা সিস্টেমে বাস করি, আমাদের জি। মহল্লার দেখা গেছে যে ছাত্রদের জন্য, বাচ্চাদের জন্য প্যারেন্টসরা নেমে এসেছে। তো হ্যাঁ, এই জিনিসটার মনস্তত্ত্ব কি ছিল, আপনি যদি একটু কাইন্ডলি বলেন। এটা আমাদের জন্য অনেক উৎসাহ ছিল, অনেক তার মানে আমাদের সাহস জুগিয়েছে। মনে হয়েছে যে
বাচ্চাদের মানা, আমাদের মারাই ওখানে নেমে আসছে, আমাদের পাশে আসছে। রাইট, এখানে মেয়েদের আপনাদের ছাত্র দল বা বিএনপির নারী সদস্য বা নারী নেতৃত্বের কেমন হ্যাঁ হ্যাঁ, ভূমিকা ছিল? অনেকেরই নাম বলতে পারবো, তারাও আসছে আমাদের সাথে। হুম হুম তারাও আসছে এবং আমি তার মানে সবচেয়ে দুঃখজনক ঘটনা, যখন চাঙ্গারপুলে লাস্ট অ্যাটাকটা হয়, ওই হুম মুহূর্তে তারপরে আওয়ামী লীগের একটা অংশ আজিমপুরে অ্যাটাক করে। ওরা হুম হুম হুম। আজিমপুরে অ্যাটাক করে এবং ক্লাস 8-এ পড়া একটা মেয়ে, ফারজানা নাম বা ফাইমিয়া নাম, এই ধরনের একটা নাম, মেয়েটার নাক ফেটে যায়। এইটা শোনার আহা। পর যখন মেসেজটা পাই, তখন আমরা চাঙ্গারপুলে ওই অবস্থা থেকে না হলো হাজার খানেক মানুষ হবে হুম। আইডিয়া, হাজার খানেক মানুষ আমরা যখন মুভ করি, তখন পুলিশ বলেন, বিডিআর বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বলেন, তারা ওই সময় যদি আমরা না আসতাম, সত্যি ওই বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে, বিকারুন্নয়ন স্কুল, তারপর নিউ পল্টন স্কুলের ছেলে মেয়েরা নামছিল। এই যে মানে আজিমপুর বিকারুন্নেসা ব্রাঞ্চ আজিমপুরে যেটা। এখানে পুলিশ আমাদের 4 জনকে তার মানে করছে, হত্যা করছে আজিমপুরে। আজিমপুর কলোনির 2 জন, হ্যাঁ। পলাশীর 1 জন এবং একজন দোকানদার। এই হলো 4 জন ওই দিন ওই ওই ফাইটে তারা হয়েছে, মারা গেছে। এটা পুলিশে আজিমপুরে। কোনো উদ্দেশ্যহীন ভাবে তাদেরকে হত্যা করছে। এটা এটা হ্যাঁ। কিলিং করছে, এটা 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 কোনো আচ্ছা আন্দোলনে এই মারা গেছে এটা না, একদম ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ও সরকার বলছে মানে আমার মেয়ে আছে, মানে মেয়ে ছেলে আছে, আমি যাচ্ছি, তখনই গুলিটা হুম। করছে। এটা ইডেন কলেজের অপোজিটের আমি কথাটা বলতেছি। হ্যাঁ, এটা আপনি কেন বলছেন যে আন্দোলন না ইচ্ছাকৃত করেছে, মানে ব্যাপারটা কি এই একটু যদি ব্যাপারটা, আপনি। আমরা মিছিল করছি, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, কিন্তু ওই হুম সময় যদি গুলি হয় একটা ব্যাপার, কিন্তু হুম হুম এরপরে আমরা যখন বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন কলোনির ভিতরে, হুম। তারপরে চায়না বিল্ডিং এর ভিতরে, আজিমপুর 27 নম্বরে এই জায়গায় যখন শেল্টার অবস্থান করি, নিয়েছেন। হ্যাঁ, হুম আমরা যখন এর ভিতরে ঢুকে গেছি, তখন তারা যাকে পেয়েছে গুলি করেছে। এইটাই আমি যে এটা এটা ওনারা তো আন্দোলনে ছিল না। আমি যে হুম সরকারি হুম দুই হুম কর্মচারী, সরকারি চাকরি হুম করে তারা, তারা হুম কিন্তু হুম। ছিল না, বাজার করে নিয়ে ফিরছিল, তাদেরকে কেন গুলি হুম। করে হত্যা তাদের গেটের সামনে? মানে এটা এই জিনিসগুলো আমরা জানতাম না, এত ডিটেলস আমরা জানি যে মারা গেছেন আজিমপুরে। এবং সেটা তো ছিল ইভেন যখন 5ই আগস্ট হয়ে গেছে তারপরেও তো অনেক খুনাখুনি হয়েছে। জি জি এরপরেও তো জি আমরা জানি যে প্রায় প্রতিদিনই শখানেকের উপরে এরকম মারা গেছে, মানে অনেক তিন বেশি মারা গেছে আর কি। এটার হ্যাঁ হ্যাঁ। কারণটা কি ছিল? এখানে ওই আমাদের তার মানে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারপর এই এলাকাটাতে তার মানে ওদের অবস্থানটা প্রায় 11 তারিখ পর্যন্ত ছিল, 5 তারিখের পরে থেকে 11 তারিখ পর্যন্ত অবস্থান করেছিল। কারা? তিন কমিশনার, আওয়ামী লীগ ছাত্রলীগের এরা অবস্থানে ছিল। এরা ও তখনও তাই নাকি? আচ্ছা আহ, তাদেরও কিছু ছিল, কিছু আহত হয়েছিল, তারাও হয়েছে, হুম। পরে মারা গেছে। আচ্ছা। তো আহ, এরকম একটা পরিস্থিতিতে আপনারা জুলাই আন্দোলন করলেন, বা জি সবাই মিলে করলো জুলাই আন্দোলন, যেটা নাকি তারেক রহমান বলেছেন যে এটা সবার মিলিত ফসল। এখানে কোনো একক কিছু ছিল না, যেমন আমাদের ছেলে মেয়েদের বাবা মারা নেমে এসেছেন, আহ, ছেলে মেয়েরা নেমে এসেছে, বন্ধু বান্ধবের কারণে অন্যরা নেমে এসেছে। তারপরে এবং বাচ্চা বাচ্চা প্রায় তো 100-র বেশি, ইউনিসেফেরই রিপোর্ট, শিশু মারা গেছে। কেউ জি কেউ ঘরের ভিতরে মারা গেছে, কেউ কেউ বিভিন্ন ভাবে মারা গেছে। তো জি। একটা মানে এইটার ইম্প্যাক্টটা আপনার কি মনে হয় যে এটা কি আমরা ভুলে যাচ্ছি, বা এটা কি আমরা রাজনৈতিক কটু চালে বা কূট চালে আমরা কি আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছি বা হারিয়ে ফেলবো? এখানে কিছু আছে কারণ শুধু তো বিএনপি তো শুধু একটা রাজনৈতিক দল না, এটা একটা জি অ্যাসপিরেশন। জি বিএনপি 3বার বাংলাদেশকে পরিচালিত করেছে। জি এবং আম, এবং এছাড়াও অনেক দীর্ঘ সময় ধরে যদিও সংসদে বিরোধী দলে ছিলেন না, কিন্তু বাস্তবে মানে ডিফ্যাক্টো অপোজিশন হিসাবে বিএনপি ছিল এবং সেভাবেই মানা হতো। এবং আমি জানি যে বিএনপির কি বলে, বিএনপি কে কেন অপোজিশন মানা হবে, কারণ অনেক বিদেশি যারা কূটনৈতিক
তারা দলীয় 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 মানে আহ, সরকারি দলের সাথে সাথে অপোজিশনদের সাথেও মিট করেন, সাক্ষাৎ করেন। তো তখন দেখেছি যে রওশন এরশাদকে জোর করে ঢুকানো হলো অ্যাজ অপোজিশন, কেন ওনার সাথে দেখা করবেন না। এবং তারপরে দেখা গেল যে উনি খুব বললেন যে আমাদের অপোজিশন, আমরা সরকারিভাবে আমরা অপোজিশন, তো আমাদের বাদ দিয়ে বিএনপির সাথে দেখা করে, বিএনপি তো কোনো অপোজিশনই না, এই সমস্ত ব্যাপার। কিন্তু বাস্তবতা বা গ্রাউন্ড লেভেলে তো জিনিসটা অন্য, অপিনিয়ন অন্য। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এখন কি করবেন বা আপনাদের কি প্ল্যান আছে? ইভেন আপনি যেহেতু লোকাল পর্যায়ের নেতা বা আপনি মহানগরের সাথেও আছেন, তো জি আপনাদের কি কোনো প্ল্যান আছে এই যে জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন, এই যে এতগুলো মানুষ নৃশংসভাবে মারা গেল, এখনো অনেক হতাহত, এইটাকে এই পুনর্বাসন বলবো না আমি ঠিক, বা এই যে মানে এই স্পিরিটটা বাঁচিয়ে রাখা, এইটা জি কি আপনাদের কোনো স্ট্র্যাটেজি আছে যে এটা কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো? কারণ অনেক ধরনের উল্টাপাল্টা কথা শুনি এবং জি ডাইভার্ট হয়ে যায় অনেক কিছু। তো বা যারা এখনো কিছু সচেতন মানুষ আছেন তারা এখনো সেই রেফার করেন, যেমন জুলাইয়ে যে এতগুলো শিশু মারা গেল, এই জি জি শিশুদের নিয়ে কি আপনাদের কোনো প্ল্যান আছে? বা ইভেন প্ল্যান আছে। আমি একটা জিনিস একটু অবাক, আপনি থ্যাঙ্কস যে আপনি একটা মেয়ের কথা বললেন, ক্লাস 8-এ পড়া মেয়ে, সে আহত হয়েছিল এবং নাকে লেগেছিল। এটা খুব মানে ক্রিটিক্যাল জিনিস মেয়েদের জন্য, মুখে যদি কিছু হয়। তো জি জি আহ, এই জাতীয় অনেকেই, প্রায় আমার ধারণা প্রায় 14 জনের মতো মারা গেছেন মেয়েরা, এবং জি জি অনেকে আহত হয়ে পড়ে আছেন, এর ভিতরে বিকারুননিসার স্কুলের ছাত্রীরাও আছে আমি দেখেছি। তো বা আরো অন্যান্য স্কুলের ছাত্রীরা তো আছেই। কিন্তু এইগুলো নিয়ে ওই কিছু ছেলে নিয়ে কথা বলা হয়, শিশু, নারী বা মেয়েদের যে আত্মত্যাগ, আত্মদান, জি এই যে আপনি যে পাইমার কথা বললেন, এরকম কিন্তু আরো অনেক মেয়ে আছে যাদের নাম আমরা জানিই না। সরকার জি এই জি ব্যাপারে কোনো রকম কোনো, বা সরকার বা জাতি বা জনগণ, ইভেন যারা নারী আন্দোলন করেন, নারী জি আন্দোলনের সাথে জড়িত, তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি, যারা জি নারী জি অধিকার নিয়ে কথা বলেন ইভেন বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনালি, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি একটা নাম আমাকে বলেন, যেমন সাইদ, আবু সাইদ বা মুগ্ধ বা আরো যারা যারা আসিফ বা এরকম যারা যারা নাম আছে, এরকম আপনারা আমাকে একটা নাম বলেন, একটা মেয়ের নাম বলেন। এই জাদুঘরের আমি এখানে একটু প্রমাণ সহ বলতে চাচ্ছি। হুম। জুলাই ইয়েতে দেখবেন যে সাইকেল চালাচ্ছে একটা মেয়ে, পিছনে ব্যাগ। হুম। এই যে হুম। তার মানে ভাস্কর্যটা করা হয়েছে, এটা তো এটা দিয়ে প্রমাণ করে যে তারা অংশগ্রহণ করেছে। আমাদের হুম। হুম। কথা তো কি করার দরকার নাই। হুম। না, তারা আরো অংশগ্রহণ তো করেছেই। আমার কথা হ্যাঁ, এটা না, আমার কথা আপনাদের কোনো পরিকল্পনা কি আছে যে অবশ্যই ধরেন আছে। আপনার এলাকায় বা ধরেন আমি যে স্কুল কলেজে? জি। আমি আমি বলি, আমরা যখন তার মানে একটু স্বাভাবিক অবস্থায় আসলাম 5, 6 তারিখ, 7 তারিখের দিকে, আমরা সত্যি কথা হুম। স্বাভাবিক ছিলাম না। হুম। একটা আন্দোলনে 13 দিন আমাদের তার মানে কোন রকম ছিল না। এটা আমরা কে কি মারা যাব এইটুকুই নিশ্চিত ছিলাম, জানতাম। হুম। এরকম একটা হুম। কোথায় থাকবো, কোথায় খাবো, কি কি করব, আমার সাথে যারা আছে তারা কি করবে। এটা থেকে যখন আমরা 7 তারিখের দিকে একটু মনে হলো যে সুস্থতার দিকে, তখন আমাদের কাছে তার মানে মেসেজ আসলো। আহ, যারা আজিমপুর এলাকা বা বকশীবাজার এলাকা, যারা এই এই এলাকাটাতে ঢাকার দক্ষিণে যারা মারা গেছে, তাদের পরিবারের খোঁজ খবর নিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে, তাদের দেখভাল করতে হবে। এই মেসেজটা হুম। হুম। যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দিলেন, তখন হুম। আমরা আপনারা হয়তো চিনবেন, নাসিরুদ্দিন পিন্টুর ওয়াইফ হুম। হুম। আমাদের কাছে আয়সা বললেন, তাকে নিয়ে প্রত্যেকের বাসায় গেছি, অর্থনৈতিকভাবে সাহায্য করছি, এবং কার ভর্তি করতে হবে, কার কি করতে হবে, কোন স্কুলে ভর্তি করতে হবে, এবং তার মধ্যে একজনকে আমরা ইউলাপ স্কুলে ভর্তি করে দিয়েছি আমি নিজে, এবং আমার ওয়ার্ড সেক্রেটারি বদিউল আলম সুইটকে নিয়ে গিয়ে আমরা এটা করেছি। লিটল লাইন্স স্কুলে একজনকে ভর্তি করে দিয়েছি। আমাদের যতটুকু সামর্থ্য, সেটুকুর মধ্যে আমরা হুম। অবশ্যই যাচ্ছি। এবং এটা সামাজিক হুম। ভাবে, এটা দল বলুক আর না বলুক, যেহেতু আমাদের হুম। চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিছে, এটা আমরা অবশ্যই করব এবং তাদের পাশে আমরা আছি।
সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের কোনো পরিকল্পনা আছে যে এইভাবে একটা ক্যাম্পেইন করা যায় বা এইভাবে আমরা আগাবো জুলাই রেভলিউশনের বা জুলাই আন্দোলনের স্পিরিটটা ধারণ করার জন্য, আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য? কারণ এখানে রাজনীতিবিদদের তো প্রধান ভূমিকা সমাজকে ঐক্যবদ্ধ করা, জি 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 এবং এটার জন্য কিছু তো বয়ান তৈরি করার ব্যাপার থাকে। তো জি। এইগুলো নিয়ে কি আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, আমাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে। প্রত্যেকটা যারা আহত হয়েছে কর্মী এবং আমাদের ঢাকা মহানগর থেকে এবং আমাদের তার মানে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, তারাও দেখা করেছেন। তাদের আমরা এই, তার মানে মূল বিএনপির যে অফিস গুলশানে গুলশানে হুম ম্যাডামের যে কার্যালয়, ম্যাডামের হুম কার্যালয়ে তাদেরকে আমরা নিয়ে গেছি, নিয়ে গিয়ে তাদেরকে এইগুলি করেছি। এখন আমাদের যে আপনি যে প্রশ্নটা করলেন যে তাদের ভবিষ্যতে হুম। কি পরিকল্পনা, অবশ্যই আমাদের এগুলি নিয়ে না, তাদের পরিকল্পনা। জন্য শুধু না, তাদের জন্য মানে ইন্ডিভিজুয়াল লেভেল তাদেরকে কোথায় সংস্থাপন করা বা কোথায় পুনর্স্থাপন করা যায় সেটা না, আমি বলতে চাচ্ছি যে ন্যাশনাল লেভেলে বা হ্যাঁ স্থানীয় পর্যায়ে, যে এই যে আন্দোলনের যে স্পিরিটটা তো আপনি বুঝতে পারছেন, স্পিরিটটা হচ্ছে গণতন্ত্র কায়েম করা, স্পিরিটটা হচ্ছে বৈষম্য দূর করা, স্পিরিটটা হচ্ছে করাপশন যাতে না হয়, দুর্নীতি যাতে গ্রস্ত না হয়, তারপরে যত রকমের মানে নেগেটিভ কাজ কারবার ছিল, এই জি। যে গুম টুম করা বা মানে এই যে সমস্ত যে একটা মানে মানে রাজনীতিটাই করে দিয়েছিল, বুঝছেন? এই 15-16 বছর পুরো রাজনীতির যে কালচারটা এটাই নষ্ট হয়ে গেছিল। রাজনীতির কালচার এটা না, আমরা যে রাজনীতি করছি এটা না, যে রাজনীতি দেখে আসছি এটা আমি বিশ্বাস করি না, এটা কোনো রাজনীতি না। হুম হুম হুম। আপনি আপনারা দেখেন, কি? হ্যাঁ, আওয়ামী লীগের ইউনিট থেকে, ওয়ার্ড থেকে, থানা থেকে কোন লেভেলের লোকজন জয়েন করছিল। হ্যাঁ, রাজনৈতিক কালচারটাই তার মানে এই 15 বছরে ধ্বংস হয়ে গেছে। যেটা এখন যেটা একটা, সত্যি কথা। আমি সচেতন হিসাবে একজন রাজনৈতিক বা হিসাবে এটা আমি তার মানে এটা এটা আমাদের রাজনীতি হওয়া উচিত না, ছিল না। এরকম রাজনীতি আমরা চাই না, এখনো চাই না। সেটা বিএনপি করুক, বিএনপির তো আমি বলবো যে এরকম রাজনীতি, একটা সুস্থ সুন্দর পরিবেশ রাজনীতি হবে। এখানে মাস্তানি, এখানে ক্যাডার পলিটিক্স, এখানে এইটা এইটা না। আন্দোলন এক জিনিস, রাজনীতি এক জিনিস। হ্যাঁ তো আমি এটা এই এখন বিএনপি, আপনি তো লোকাল পর্যায়ের, আপনারা যদি সোচ্চার হন তাহলে নিশ্চয়ই বিএনপি এই ব্যাপারগুলো চিন্তা করবে। বিএনপি মানে আমি বলছি কেন্দ্রীয় পর্যায়ে, যে হ্যাঁ হ্যাঁ। কারণ এই রাজনীতিতে আমরা জানি যে অনেক বছর ধরে এই জাতীয় মাসেল পাওয়ার রাজনীতি, অস্ত্র জি এবং অর্থের রাজনীতি অনেক বছর ধরেই চলছে, এবং জি। এটা অনেকটা এরকম যে ডিটারেন্ট হিসাবে চলছে। ডিটারেন্ট মানে এই দল মনে করছে যে ওরা তো আমাকে মারবে, এই জন্য আমি আমার প্রোটেকশন নিয়ে রাখি। আবার হ্যাঁ, আরেক এটা দল মনে করছে। এটাই তো রাজনীতিবিদদেরকে আমাদেরকে শিক্ষা দিল। এটা হুম আমি পজিটিভলি বলতেছি। এটা জুলাই তো আমাদেরকে এই শিক্ষাটা দিল। কি বয়সের ছেলে পেলেরা রাস্তায় নামতেছে হুম এখানে তো ওরা ওরা তো মাস্টার না, ওরা তো ক্যাডার না, ওরা তো আন্দোলন সাকসেস করছে। আমরা সহযোগিতা করছি, হুম আমরা মাঠে ছিলাম, হুম। আমরা এই করছি। আমি এটা বিশ্বাস করি। আপনাদের ইম্প্যাক্টটা কি? ধরেন এই যে জুলাই যারা বাচ্চারা নামলো এবং তারপরে তাদের এই সাকসেসফুল একটা ব্যাপার হলো, এখন আপনারা সমাজে বা আপনাদের লোকাল স্থানীয় পর্যায়ে, কারণ আসল জিনিসটা গণতন্ত্র বলি আর যাই বলি, জি আহ স্থানীয় পর্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি কারণ জি এখানে মানুষে মানুষে মিথস্ক্রিয়া হয়। জি এখানে জামাত, আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন জাতীয় দলের লোকজন সবাই এক জায়গায় থাকে, এবং এমনকি আমার জানা মতে এমনকি আহ, মানে আমাদের যে রাজনীতিবিদরা আছেন বিভিন্ন দলের, তাদের সাথে কিন্তু পারিবারিক সম্পর্কও আছে। জি 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 হয়তো আছে। বিরোধী দল করছেন কিন্তু পারিবারিক সম্পর্ক, আত্মীয় স্বজন বিভিন্ন দলে আছে, এবং আমাদের এখানে সমাজে দেখা গেছে যে এক ভাই এক দল করলে আরেক ভাই আরেক দল করে। তো এই বিপদটা, মানে এই বিপদ মানে এখন আমি আওয়ামী লীগ বলে আমার ভাইয়ের গলা কেটে ফেলবো, এটা তো হয় না বা সম্ভব জি। না। না বা না। আহ, বা এখনকার পরিস্থিতিতে আপনারা কিভাবে আগানোর চিন্তা করছেন? প্রথম প্রশ্নটা ছিল যে ইয়াং জেনারেশন আপনাদের সাথে যোগাযোগ করে কিনা, বা আপনারা তাদের সাথে যোগাযোগ করেন কিনা, বা তাদের অপিনিয়ন নেন কিনা, এবং নিলে সেটা কেমন, কি বলছে তারা? আমি এখানে আপনি যে প্রশ্নটা করলেন ইয়াং জেনারেশন, আমরা এখন সত্যি কথা দল গোছাচ্ছি,
দলটাকে আমরা এত বছরে এই অত্যাচার জুলুম ইয়েতে অনেকেই অনুপস্থিত ছিল, অনেকেই তার মানে মানসিক ভাবে থাকলেও শারীরিক ভাবে থাকতে পারে নাই। আমরা এখন ওই দলটাকে গুছানোর চেষ্টা করছি, ইউনিট গুলিকে তৈরি করছি, প্রতিটা হুম হুম ওয়ার্ডের ধরেন 8টা 10টা করে ইউনিট তৈরি করছি। আসছে ইয়াংরা আসতেছে, এই ইয়াংরা ছাত্র হুম দলও যাচ্ছে, ছাত্র দলও নতুন ইয়ে হচ্ছে। আমাদের যে কিছুদিন আগে বিএনপির যে সদস্য সংগ্রহ একটা হলো, ক্যাম্পেইন হলো, হুম। এটা আচ্ছা। আমরা ভালো সাড়া পেয়েছি। এটা ইয়াংদের, আমরা চাচ্ছি যে যাতে শিক্ষিত ছেলে পেলে আসে। ওই তার হুম মানে অশিক্ষিতদের দিয়ে আসলে এরপরে আগানো যাবে না, রাজনীতি আগিয়ে হুম নিয়ে যাবে হুম তাহলে হুম সেম হুম। আওয়ামী লীগের মতো বিএনপির পরিস্থিতি হবে, আমি এটা মনে করি। হ্যাঁ, তো এখন যারা আসছে আপনাদের দলে যোগ দিচ্ছে তাদের কি অ্যাসপিরেশন কিছু আছে যে কেন যোগ দিচ্ছি, আমরা কি চাই এখন? আহ, বা আহ, বা ওইখানে ধরেন অনেকেই তো রাজনীতি করে না, অনেকেই তো স্থানীয় লোকজন। এরকম জি, স্থানীয় পর্যায়ে কোনো অপিনিয়ন নিয়ে কি আপনারা ডিল করছেন কিনা? তাদের সাথে তো অবশ্যই কথাবার্তা বলছেন, এটা আপনাদের পক্ষেই সম্ভব। এটা আমার গণমাধ্যম বা অন্যদের পক্ষে ওইভাবে সম্ভব না, যেভাবে আপনারা মহল্লা বেসিসে, আত্মীয় স্বজনের বেসিসে, বন্ধু বান্ধব বেসিসে বিভিন্ন দলের লোকের সাথে সম্পর্কিত থাকেন। আমার আমার জানা মতে মহল্লায় এগুলো হয়। হয়তো জি, ন্যাশনাল পর্যায়ে এক একজন এক এক রকম কথা বলে, তারপরেও দেখলাম ওই দিন ঐকমত্যের মিটিং এ জনাব সালাউদ্দিন, জি, বিএনপির যিনি আছেন, উনি বললেন যে আমরা এটা ধারণ করি। উনি, ওনার কথাটা ছিল এমন, আমি যদিও আমার বয়স অনেক হয়ে গেছে, আমাকে জেএনজি বলবে না, কিন্তু আমার ভেতরে আমি ধারণ করি জেএনজির এই আন্দোলনকে এবং অ্যাসপাইরেশনকে। দি পয়েন্ট হচ্ছে যে অ্যাসপাইরেশনকে যেমন আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস বলেছেন যে অ্যাসপাইরেশন এটা আমরা ধারণ করি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আমরা এতগুলো ইয়াং বাচ্চা, কিন্তু শিশু। দেখেন, সনদ এ- এটা যদি বিএনপি না করতো জুলাইয়ের, তাহলে জুলাই সনদের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে বিএনপি কিন্তু আগাতো না। এবং জুলাই সনদের হুম আহ, আগ্রহ দেখিয়েছে বিএনপি অনেকটাই। আমরা যে ঐকমত্য কমিশনের যে এইগুলি বক্তব্যগুলি বা এইগুলি, এটা বিএনপির ভূমিকাটা আপনি আপনারাই বিচার করতে পারবেন যে বিএনপির একটা হুম ভালো ভূমিকা ছিল যে হুম জুলাই সনদ। সালাউদ্দিন সাহেব এবং আমাদের মহাসচিব, আহ, পুরো বিএনপিরই তারা তো প্রতিনিধিত্ব করছে, হুম হুম তাদের একটা বিরাট ভূমিকা রেখেছে জুলাই সনদের ব্যাপারে। হুম হুম। এবং এখন চাই তো সেটা এখন, সেটা তো এইটা এখন যদি, গণভোটেও। জি, জি, জি বলেন। গণভোট, গণভোটেও এখন বিএনপি এগ্রি করেছে, প্রথমে করছিল না, জি। তো গণভোটে এগ্রি করেছে। এখন এটার ইম্প্যাক্টটা কি আমাদের সমাজে বা আপনার এলাকাতে? এলাকাতে এখনো পর্যন্ত গণভোটটা আসলে ওইভাবে না, প্রচার প্রচারণা পায় নাই, বা এটা হুম কবে হুম হবে কি হবে এইটা। হুম হুম তবে বিরোধিতা করছে যে আগে গণভোট হতে হবে, আগে হতে হবে। আমি হুম একটা ছোট্ট করে কথা বলি, সেটা হলো হুম যে আমরা তো এমনি অর্থনৈতিক ভাবে দুর্বল একটা দেশ। একই হুম দিনে যদি গণভোট হয়, সমস্যাটা কি? এই হুম। খরচটা করার কোনো তো আমি দরকার মনে করছি না। হ্যাঁ, সেটা 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 যে জামাতের শিশির মনির না একজন দেখলাম যে বলল এবং এই কথাটা বলল, কিন্তু এট দ্য সেম টাইম দেয়ার আর আদার কন্ট্রোভার্সি। যেমন কেউ বলছে যে যদি সংসদ নির্বাচনের সময় গণভোট হয় তাহলে গণভোটের আর দরকার কি? সংসদ নির্বাচন তো হয়েই গেল, তাহলে গণভোটের অ্যাঙ্গেলে বা গণভোটের যেই ইয়েটা হবে, রেজাল্টটা হবে, সেইটার উপর বেস করে তো আর সংসদ নির্বাচনটা হলো না। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা এটা গণভোটটা এই কারণেই তার মানে বিএনপি মেনে নিয়েছে বা আমরাও করছি। সেটা হলো যে জুলাই সনদের যে কিছু তার মানে সাংবিধানিক পরিবর্তন করতে হবে, সংবিধানের কিছু পরিবর্তন করতে হবে, পরিমার্জন করতে হবে, কিছু ঢোকাতে হবে। এইটার পেশার হিসাবে আমরা এটাকে নিচ্ছি, গণভোটটাকে, যে হ্যাঁ। গণভোটের না মাধ্যমে এটা। এবং সংবিধানের তার মানে স্বচ্ছতা, এই সরকার বলেন আর জুলাই সনদটাকে বলেন, এটাকে একটা তার মানে স্বচ্ছতা দেওয়ার জন্য। স্বচ্ছতা দেওয়া, হ্যাঁ। তার মানে যদি গণভোটে যদি একসাথেও হয় তাহলেও কোনো প্রবলেম নাই, তার কারণ আপনি যেটা বলছেন যে এটার কাজ হচ্ছে স্বচ্ছতা দেওয়া। তার মানে যে ইলেকশন হয়ে গেল,
জি এবং তারপরে গণভোটের রেজাল্টটা তখন ইলেকশনে যারা আসবেন তারা গণভোটের রেজাল্টটা নিয়ে কাজ করবেন। জি এরকমই কি ব্যাপার? জি আহ, জিনিসটা এরকম হচ্ছে। আচ্ছা, তার মানে আপনাদের মানে তাহলে কি মানে আমি ধরতে পারি যে বিএনপি উইল স্ট্যান্ড ফর মানে গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হোক, এরকম ব্যাপার কি আপনাদের ভিতরে কথা হয়েছে, না এখনো এটা না না, হ্যাঙ্গিং আছে? এটা একই একই দিনে চাচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে তো বললাম যে তা আমরা হুম এত টাকা খরচ করা তো কোনো মানে হয় না, একই দিনে হোক না, হুম নির্বাচন তো হচ্ছে হুম ফেব্রুয়ারি ফার্স্ট হুম উইক, হুম বেশি নাই। হুম আপনি হুম একটা গণভোট প্রচারণা করতে গেলেও তো জনগণের কাছে হুম হুম এটা একটা ভালো কথা বলছেন, গ্রাউন্ড লেভেল রিয়েলিটি, যে গণভোটটা আবার কি জিনিস। অনেক বছর মানুষ গণভোট হয় নাই হ্যাঁ, বাংলাদেশে। ভোটই তো হয় নাই বলতে গেলে ওইভাবে। অনেকে আমাদের পরবর্তী যে জেনারেশন গুলি এরা তো গণভোট দেখেনি। আমরা আমরা শুনছি, তখন আমরা ছোট, গণভোটের হুম কথা। হুম 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 আচ্ছা, এই 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 প্রসঙ্গ থেকে আমি একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। এটা তো আমাদের এখনকার রাজনীতি এবং বিএনপির কি করণীয় বা বিএনপি কি চিন্তা করছে সেগুলো আপনি একটু ক্লিয়ার করলেন লোকাল পর্যায়ে, কারণ আমরা বড় বড় নেতাদের কথা শুনি, কিন্তু আমাদের জি স্থানীয় নেতারা কি জি ভাবছেন, কি করছেন সেটা আমরা খুব একটা জানতে পারি না। কারণ এখানে মানে ওইভাবে কনসেন্ট্রেশন করা হয় না রাজনৈতিক। কিন্তু আমাদের যেটা আমার যেই ধারণা সেটা হচ্ছে রাজনীতি হবে স্থানীয় পর্যায়ে, জি মানে স্থানীয় জনগণকে বোঝানোর দায়িত্ব বা কর্তব্য এটা স্থানীয় পর্যায়ে রাজনীতিদের গায়ে বর্তায়। জি জি প্রবলেমটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যেই ধরনের মানে আফটার 2024-এর আন্দোলনের পরে বিএনপির স্থানীয় নেতা এবং জি কর্মীরা যে একটা ইমপ্রেশন তৈরি করেছেন যে তারাই সবকিছু পেয়ে গেছে এবং তারাই, আমি জানি যে এখানে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে, জি অনেক সবকিছুই বন্ধ হয়ে গেছে। তো এখানে রেসপন্সিবিলিটি নিতেও হচ্ছে, সেটা অন্য জিনিস, বাট ইন্টারেস্ট তো আছেই, স্বার্থ ইন্টারেস্ট তো থাকেই। তো জি জি এটা একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এইটাকে যে মানে এইটার ফলে এই ধরেন চাঁদাবাজি বা ধরেন বিভিন্ন দখলদারি, এই যে এইগুলো নিয়ে যে বিএনপির উপরে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হচ্ছে, এটাকে বিএনপি সেন্ট্রাল কমান্ড থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে, অনেকভাবে ব্যবস্থা নেওয়ার ব্যাপার হচ্ছে, কিন্তু এটা তো লোকালি যদি আপনারা মানে এটাকে চেক না দেন তাহলে তো সেন্ট্রাল কমান্ড থেকে, কারণ এত লোক এবং বিএনপির সাপোর্টার তো অনেক, তাই না? বা বিএনপির আপনাদের কর্মী সংখ্যা কি একটু বলতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি কত আছে এখন? আপনি তার মানে মূল ধরে ধরেন একটা ওয়ার্ডে প্রায় 200-র কাছাকাছি কর্মী আছে। এক একটা ওয়ার্ডে 100টা ওয়ার্ড আছে দক্ষিণে, এই সরি, দক্ষিণের 100টা ওয়ার্ড? হ্যাঁ, 200 কর্মী তো কোনো সময় তো ডাক্তার এখন, হ্যাঁ, তো এখন এই যে ওয়ার্ড লেভেলে যে 200 কর্মীকে তো কন্ট্রোল করাটা ইজি রেদার দেন হাজার হাজার কর্মী দেশে। হ্যাঁ, এটা ব্যাপারে আপনি কি কোনো, আপনাদের কি কোনো স্ট্র্যাটেজি কৌশল আছে নাকি যে লোকাল পর্যায়ে কিভাবে বল একটু আপনার যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল এটা একদম সত্যি কথা। ভ্যাকুয়াম ধরেন সরকার গঠন 5 তারিখের পর থেকে, 5 তারিখের 4টার পর থেকেই দেখলাম যে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন ই হলো। 6 তারিখের পর থেকে একটা, তার মানে আমরা এই অনেক কিছু ঘটে গেছে ঢাকা শহরে। এটা একটা হুম সুযোগ সন্ধানী গ্রুপ ছিল, হুম একটা ছিল। এবং আমি এটার সাথে আরেকটা অ্যাড করতে চাই, সবাই কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগের পোস্ট হোল্ড করে নাই, অনেকেই ছিল। হুম তারাও কিন্তু এই লুটপাট বলেন, এই চাঁদাবাজি বলেনি, তবে এগুলি করেছে। আমি আমি নিজে হুম এর সাক্ষী। আমি আমি হুম এইগুলি কন্ট্রোল করেছি। এবং আমরা হুম অনেক কিছু, অনেকেই এই এলাকাতে বাধ্য হয়েছি যে তুমি আর এই এলাকায় আসবা না, তুমি আর আচ্ছা। এই এই ধরনের কথা। কেন আমরা জানি তার গায়ে অন্যরকম গন্ধ, সে হুম আসছেই সুযোগ নিতে, সে ওই ওই হুম কাজগুলি করতে এখন বল পাল্টাতে চাচ্ছে। হুম সে হুম প্রলোভনও দেখাইছে অনেকরে। এইগুলি হুম একটা গ্রুপে এটা করেছে। আর 2 নম্বর হলো যে হুম এরপর থেকে সত্যি কথা আমরা তার মানে 15 দিন পরের থেকে কিন্তু এটা কন্ট্রোলে নিয়ে আসছি। কন্ট্রোলে আনার আপনার ফলে, হ্যাঁ, হুম আমি আমাদের এলাকার এটা বলছি। এর মধ্যে দলীয় কিছু হয়েছে। 2টা ঘটনা আমি বলতে পারি, লালবাগ চকবাজার ইয়ের মধ্যে 2টা ঘটনা ঘটছে এবং 4জনকে বহিষ্কার করা হয়েছে। আর হুম হুম যেটা এখন যেটা যেটা চলতেছে,
যে এই চাঁদাবাজি, এইগুলি ওই পর্যায়ে কোনো কিছু হচ্ছে না, তেমন কিছু হচ্ছে না, যেটা হচ্ছে একবারে নিম্ন স্তরে। আমি অস্বীকার করছি না, কিন্তু একবারে নিম্ন স্তরে কিছু, কি বলবো, রাজনৈতিক ছোট লোক আছে যারা তার মানে পারিবারিক পরিচয় নাই, এই ধরনের লোকজনগুলি এই কাজগুলি করতেছে। এটা যে আমাদের জন্যই জন্য। আপনি বলছেন, হ্যাঁ, যে জন্যই আপনি বলছিলেন যে আমাদের শিক্ষিত কর্মী দরকার, শিক্ষিত হ্যাঁ, কর্মী বাহিনী দরকার, যাদের ভিতরে এই চেতনাটা থাকবে, যাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। আমি আজকে থেকে না, এই আন্দোলন থেকে না, 15 বছর আওয়ামী লীগের থেকে না, আরো আগে থেকে আমি তো সাংবাদিকতা করেছি। তো আমি গেছিলাম, এবং আমি মানে ঢাকা শহরের মানুষ। আমি ঢাকার বিএনপির উল্টা দিকের অফিসেই আমাদের আড্ডাখানা ছিল, ভাসানী ন্যাপে। অনেক বছর ধরেই ওখানে আমরা আড্ডা দিতাম, আমাদের বন্ধু বান্ধব যারা ছিল। মহানগরীর অফিস। হ্যাঁ, এখন ওটা অফিস হয়েছে। তো জি। এখন তো আর ওখানে ওইভাবে যাওয়া হয় না, বাট যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ওইখানে আমাদের একটা ভালো আড্ডা ছিল। এবং আমরা দুই দলেরই, বিএনপি আওয়ামী লীগ দুই দলেরই আমরা, আপনি তো জানেন নিশ্চয়ই, আপনি যদিও বিএনপি করেন, যে ঢাকার মহল্লা এলাকায় কিন্তু সব দলের সাথেই একটা সম্পর্ক থাকে, মানে জনগণের সম্পর্ক থাকে বিভিন্ন লোকের, কারণ আমরা একসাথে থাকি, আমাদের বাসা বাড়ি একসাথে। এখানে তো উনি এই দল করলো কি উনি ওই দল করলো, এটা খুব একটা ম্যাটার করে না আমাদের জন্য, মানে করতো না। এখন কি অবস্থাটা, এই 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 সৌহার্দ্য? এইটার উল্টাটা ঘটেছে। আমি আপনাকে যদি বলি, আহ, তার মানে এই যে লাস্ট যে নির্বাচনটা হলো, হুম, আওয়ামী লীগের লাস্ট নির্বাচনটা, রাতের ভোট, যে ভোটটা, ইলেকশনটা হলো, হুম, এই হুম, ভোট হুম, এই যে কালচারটা, এই কালচারটা ধ্বংস হয়ে গেল। ওরা মনে করলো হুম, যে বাংলাদেশের মালিক ওরাই হয়ে গেছে, আওয়ামী হুম, লীগের লোকজন। হুম, এবং তারা হুম, সামাজিক ভাবেও তারা একটু, যারা বিএনপি বা অন্য রাজনীতি করে, জাসদ করে, বা জাতীয় হুম, পার্টি করে, তাদেরকে হুম, তার অবহেলা বা অবজ্ঞা, বা কোনো আগে যেমন একটা অনুষ্ঠান হলে তারা ইনভাইট করতো, এখন আর এইগুলি হুম, হুম। পর থেকে আর নাই। এই সৌহার্দ্যমূলক ব্যাপারটা নাই তো। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, বা হুম, না আসলেও, হুম, বিএনপির যেহেতু সাংগঠনিক, এত বছরেও যেহেতু সাংগঠনিক আপনাদের মতো নেতারা বা কর্মীরা টিকে আছেন, এবং এত বছর অত্যাচারেও আপনারা দমেন নাই, তার মানে আমরা ধরে নিতে পারি যে বিএনপি এই তাদের যে ভুক্তভোগিতা সেটা থেকে বেরিয়ে আসবে, এবং একটা দিক নির্দেশনা দিবে সমাজে বা রাজনৈতিক মহলে। এবং যদি ক্ষমতায় আসে, তাহলে কি এটা পরিবর্তন হওয়ার, বা আপনারা, মানে আমার মেইন কথা হচ্ছে যে আপনার কাছে এই প্রশ্নগুলো করার আসল কারণ হচ্ছে যে স্থানীয় পর্যায়ে স্থানীয় নেতৃত্ব যদি সচেতন না হয়, না বদলায়, তাহলে সেন্ট্রালি যতই বিদেশের থেকে বুঝে শুনে যতই কথা বলা হোক, লোকালয় যদি তৈরি না থাকে, implement করবে। তাহলে আপনি বিএনপি থেকে, হাইকমান্ড থেকে একটা আসলো, ইমপ্লিমেন্টটা কারা করবে? লোকাল, এক্স্যাক্টলি। এরাই তো ইমপ্লিমেন্ট করবে। এত ওইখানে কি আপনাদের সৌহার্দ্যপূর্ণ কোনো ব্যবস্থা এখন চলছে? না, না, এখনো তো দেখছি মাঝে মধ্যে। এখন আমাদের সাথে ওদের কোনো ওই যে এরপরে ম্যাক্সিমাম নাই বা আচ্ছা, ইয়েতে নাই। আর হলো কিন্তু অন্য যে দলগুলোর সাথে, অন্য দলগুলোর সাথে ইভেন ওদের ম্যাক্সিমাম আমাদের নাই, ইভেন ইভেন যারা আওয়ামী লীগ করতেন বা সাপোর্টার ছিলেন, তাদের সাথে কি আপনাদের যোগাযোগ বিভিন্ন ভাবে হচ্ছে? সাপোর্টার যারা আমরা চিনি বা তারা, তাদের হুম, সাথে যোগাযোগ বলতে দেখা সাক্ষাৎ হয়, দেখা হয় মসজিদে গেলে, বা আমরা গেলে দেখা হয়, রাস্তাঘাটে দেখা হয়। হুম, যারা রাজনীতি করতো না, কিন্তু আমি জানি যে সে আওয়ামী লীগের ভোটার, হুম, 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 আওয়ামী লীগের সমর্থক, তাদের সাথে হুম। দেখা হয়। কিন্তু আওয়ামী লীগ যারা তাদের এখনকার এখনকার অপিনিয়ন কি, তারা কি বলতে চায়? তাদের ওপিনিয়ন, তারা আহ, সব দোষ তার মানে ওই শেখ হাসিনার কে দিচ্ছে, যে এই 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 আওয়ামী লীগের এই অবস্থার জন্য উনি দায়ী, আর কেউ না, এরকম একটা আচ্ছা, হাইকমান্ডের দায়িত্ব, তার মানে দায় দিচ্ছে উনি। আওয়ামী লীগের যারা সমর্থন করে তারা কর্মী না, কিন্তু সমর্থক হ্যাঁ, যারা। বুঝতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগের তো কেউ দায় নিচ্ছে না, বা আওয়ামী লীগের তো কেউ বলছে না যে আমরা এই যে ঘটনা ঘটেছে এটা দুঃখিত, বরঞ্চ বলছে বিএনপি জামাত করেছে। এবং পরবর্তীতে তো আমরা দেখলাম জামাতকে ব্যান্ডও করা হলো। তো জি, জি। এই এই এই
এই ব্যাপারটা আপনি কিভাবে, মানে এই এখনকার পরিস্থিতিতে এদের যেই সেন্ট্রাল কমান্ড বা হাসিনা যে এখনো তিনি বক্তৃতা দিয়ে ইউএনএ, জাতিসংঘে অ্যাটাক করান, এই সমস্ত কাজগুলা করান, তো এগুলোর ব্যাপারে লোকাল পর্যায়ে আপনাদের কি কোনো কাজ আছে বা আপনারা কি কিছু করছেন যে যারা আওয়ামী লীগের সাপোর্টার বা যারা অন্য দলের আছে বা বিশেষ করে যারা আওয়ামী লীগের, তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝানো বা তাদেরকে একটা তাদের সাথে একটা মানে নেগোসিয়েশন বলবো না, তাদের সাথে তারা কি চায় বা তারা এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছে, এগুলো নিয়ে কি আপনাদের কোনো বৈঠক বা কিছু এগুলোর কোনো কৌশল আছে নাকি? না, আমাদের বৈঠক হচ্ছে আওয়ামী লীগ বাদে। আমরা হুম আওয়ামী লীগ বাদে আমরা বসছি, আমরা বাম দলের সাথে বসছি। আমরা তার মানে ছাত্র ইউনিয়ন বলেন, বাসদ বলেন, জাসদ বলেন, হুম হুম এদের সাথে আমরা হুম। বসছি। বসে আমরা বিভিন্ন পর্যায়ে বসছি, বিভিন্ন সংগঠনের আপনাদের মাধ্যমে। আপনাদের এলাকায় এখন যে নতুন যে সংগঠন তৈরি হয়েছে এনসিপি, জি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই এদের কার্যকলাপ বা এদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন চলছে? এদের সাথে আমাদের সম্পর্ক ভালো। কারণ এরা যারা করছে তারা সবাই ম্যাক্সিমামই জুনিয়র। এবং হুম একটা আহ, ওই যে আপনি বললেন যে এলাকার যে একটা শ্রদ্ধাবোধ কালচার, এটা হুম ওরা করছে, হুম হুম করুক না। কিন্তু হুম ওদের পিছনের যে ইটা বেস তো আসলে তৈরি হয়নি, নতুন এরা। এবং হুম যারা আন্দোলন ছিল, আপনি সেম হুম দেখবেন যে বিএনপিতে যেমন বলছে যারা আন্দোলনে ছিল তারা সুযোগ পাচ্ছে না কমিটিতে বা হুম ইয়েতে। হুম 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 হুম। সেম ওইখানে ওই একই একই ইয়ে চলছে। একই একই জিনিস। মানে হিসেবে এটা এসে আমার এটা কাছে, somehow। হ্যাঁ, ওখানে আরো বড় ধরনের ই চলতেছে এটাই। যারা ছিল রাজপথে, আমরা তার মানে আমি আর দেখাতে পাচ্ছি না ওই হুম, ছবিগুলি, যারা আন্দোলনে ছিল, যারা ইতে ছিল, ওই পুরা ব্যাচটার সাথে আমার একটা ভালো সম্পর্ক, যে পুরা গ্রুপটা। স্বাভাবিক। হ্যাঁ, হুম হুম এনসিপি, ওই জেনজি যাদেরকে বলছেন আপনারা, হুম হুম ওই হুম হুম। সাথে আমাদের কিন্তু ওখান থেকে আমি দেখলাম যে মাত্র 2জন কি 3জন তারা কমিটিতে আছে, আর বাদ বাকি কমিটিতে তেমন ওই লোক নাই, ট্যাগিরা নাই। আচ্ছা আচ্ছা। এখানে যে এখন এনসিপি তো বিভিন্ন উত্থান পতন হচ্ছে, সবাই জানে যে এটা নতুন দল, বাচ্চাদের বা এখন আর বাচ্চাদের বলা যাবে না, আন্দোলনটাতে অনেক বাচ্চা ছিল, এখানে তো বাচ্চা ঠিক নাই, মানে ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা ইউনিভার্সিটিতে পড়ছেন বা এরকম ব্যাপার স্যাপার হয়তো আছে, নমিনেশন কিন্তু দিচ্ছে আহ, হ্যাঁ। পার্সনদেরকে। নমিনেশনে আমরা যেটুকু শুনছি যে নমিনেশনের জন্য তারা ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন জেলার অনেক সিনিয়র অনেক ইদেরকে, এবং কিছু তার মানে পতিত স্বৈরাচারের লোকজন কিছু তারা নমিনেশন দেওয়ার চিন্তা ভাবনা আছে বা নাম শুনতেছি। এনসিপি। জি, আচ্ছা। এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা দেখলাম এই ইয়েতে একটু মানে রিলেটেড চলে আসছে ব্যাপারটা, যে আমরা দেখলাম যে এবার ডাকসু ইলেকশনে আপনি তো ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ডাকসু ইলেকশনে আপনি পার্টিসিপেটও করেছেন, জি, আহ তখন থেকেই আপনি ছাত্র দলে ছিলেন, লালবাগ থানার ভিসি ভাইস প্রেসিডেন্ট হন। তো জি। আপনার এইবারে ডাকসু ইলেকশনে একটা অভূতপূর্ব ঘটনা সবাই জানে ঘটেছে। তো এইটার ব্যাপারে আপনার মূল্যায়নটা কি, যে বিএনপির এই অবস্থা কিভাবে হলো? কারণ আওয়ামী লীগ তো ছিল না, যেহেতু বিএনপি ছিল প্রধান দল ডাকসু নির্বাচনে, যদিও আমরা জানি যে ছাত্র দল বা কোনো দলের ব্যানারে এবার ইলেকশনটা হয় নাই, সবাই একটা বিভিন্ন নাম দিয়ে করেছে বা যৌথভাবে করেছে, যেমন শিবির তারা ছাত্র একটা সম্মেলন, বা আমি নামটা ভুলে গেছি, এরকম একটা ব্যানার তৈরি করেছে যেখানে অন্যান্য অনেক ছেলে মেয়েরা ছিল। তা আপনার এটা কি, মানে আপনাদের কৌশলটা কি ছিল বা কেন কৌশলটা হলো না ঠিক, বা আপনার নেক্সট অপিনিয়ন, মানে নেক্সট আপনাদের স্টেপ কি হবে ছাত্র দল নিয়ে? বা যদি আপনি ছাত্র দলে নাই কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, আপনি কাজ করেছেন, আপনি কর্মী ছিলেন, সো আপনি একটু যদি আমাদের একটু আলোকিত করেন যে এখানে কি হলো বা আপনারা এটার রিভাইভটা কিভাবে করবেন? প্রথমে বলি যে এটা তার মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য কলঙ্কিত একটা নির্বাচন হয়েছে, এবং দুঃখজনক, কষ্টজনক এটা। আর দ্বিতীয়টা, বিএনপি
ছাত্রদল হারার পিছনে দুই তিনটা কারণ যদি ধরি, আহ, সেটা হলো, এক নম্বর ওভার কনফিডেন্স ছিল, দুই নম্বর হলো যারা জিতেছে জামাতপন্থী, তাদের সর্বোচ্চ পর্যায় থেকে যে মনিটরিং করা হয়েছে, আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে মনিটরিংটা করা হয়েছে মাত্র নির্বাচনের 2 দিন আগে। হুম। আর ওদের নমিনেশন দেওয়া থেকে শুরু করে ও এই করছে আমাদের, সত্যি কথা রসদের ঘাটতি ছিল আমাদের। তার মানে একটা কনফিডেন্স, ওভার কনফিডেন্স হয়ে গেলে যেটা হয়, হুম এবং হুম হুম হুম। এটাই ঘটেছে। এবং কৌশলগত দিকে আহ, পরিশ্রম করেছে ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, সবকিছু ঠিক আছে, কিন্তু রেজাল্ট আনতে পারে নাই, ওই ওভার কনফিডেন্স। আর দুই নম্বর হলো যে আহ, এই অর্গানাইজ শিক্ষকদের ছিল না। শিক্ষকদের উপর যে আস্থাটা ছিল, যে না এরা এরকম করতে পারে না, এত বড় একটা আন্দোলনের পরে এরকম একটা জঘন্যতম কাজ হবে, এরা কেউ বিশ্বাসই করে নাই। কেউ এটা এটা এইরকম হবে যে ওই জায়গায় যে তারা মনোযোগ দিবে, ওই জায়গায় যে চুরি চামারি হবে, ওই জায়গায় যে ইঞ্জিনিয়ারিং হবে, এটা সত্যি কথা আমরাও চিন্তা করিনি, কল্পনাও করিনি। এটা যখন আমরা হ্যাঁ, সেটা। 3টা 4টার দিকে যখন শুনতে পেলাম যে এই অবস্থা, তখন সত্যি দুঃখ পেয়েছি। তা আপনি কি এবং মনে করছেন যে এটা ভোট কারচুপি করা হয়েছে, রাদার দেন দলের মানে দলের ইঞ্জিনিয়ারিং, অর্গানাইজিং? এটা আপনারা কি মনে করছেন যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে? হ্যাঁ অবশ্যই। এটা এটা 100% শিওর, আমি 100% শিওর, এবং কনফিডেন্স নিয়ে আমি বলতেছি। এটা কি কোনো এভিডেন্স আছে আপনার কাছে? হ্যাঁ, আপনি এই, কেন ব্যালট পেপার নীল খেতে পাওয়া যাবে, আচ্ছা ফটোকপির দোকানে ব্যালট পেপার পাওয়া যাবে কেন? একটা নির্বাচন, এটা তো আচ্ছা। ফেলে গেলার কথা না। আমরা ছেলেরা রক্ত ঝরিয়ে তারা পরিশ্রম করে নির্বাচন করছে, সেখানে আপনি এরকম এই এই পাওয়া যাবে। টিচাররা জড়িত, টিচাররা ব্যালট বক্স ভরার নির্দেশ দিচ্ছে ফোনে। তো তাহলে এই ব্যাপারটা আমি একটু যদি ডিপে যাই, সেটা হচ্ছে যে টিচার তো বিএনপি পন্থী টিচাররাও রয়েছে। হ্যাঁ, আহ, তো এবং আওয়ামী লীগ পন্থী টিচাররা থাকলেও তারা এখন মনে হয় নিষ্ক্রিয়। জি আর নিশ্চয়ই। জামাতপন্থী হয়তো টিচাররা রয়েছে। তো জি, বিএনপি পন্থী টিচাররা তো কিছু বললেন না এই ব্যাপারে, বা তারা তো কোনো কথাবার্তা বললেন না, বা বা মানে এই ব্যাপারে তো তাদের কোনো ভূমিকাও দেখলাম না আমরা। জাহাঙ্গীরনগরে দেখেছি যে 2 জন বেরিয়ে গেছেন ইয়ে থেকে, ইলেকশন কমিশন থেকে, কিন্তু ডাকসুতে তো আমি এরকম কিছু দেখলাম না। তো এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে এইটা এটা আমি ব্যাখ্যা এইভাবে বলতে চাচ্ছি যে আমাদের বিএনপি পন্থী প্লাস জামাতপন্থী, এদের জামাতপন্থীর সাথে ভয় যে পেরে উঠছে না আমাদের বিএনপি পন্থীরা, আচ্ছা আচ্ছা। ভয় ভয় যে পেরে উঠছে না। আর দুই নম্বর হলো কৌশলগত দিকগুলি আস্তে আস্তে অন্য জায়গা থেকে তারা এখানে ইমপ্লিমেন্ট করছে, আর আমাদের কোনো কৌশলগত দিক থাকলেও সেটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই। এইটা গেল স্যারদের বিষয়। হুম। আচ্ছা। আর এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসি। জি, আপনারা এই এই যে সবাই বলছে ডাকসুতে যে জিতবে সেই দেশ জিতবে, এইটার ব্যাপারে আপনার ইয়েতে মতামতটা কি? এটার মতামতটা আমি মনে করি না যে এটার সাথে ডাকসুর আর এটা হবে। ছাত্র আর জাতীয় নির্বাচন দুইটার মধ্যে অনেক পার্থক্য, অনেক। আপনি ধরেন ডাকসুতে একটা একটা। কিন্তু আমি আমি উদাহরণ দিচ্ছি যে হুম কেন্দ্র 14টা, আর একটা ওয়ার্ডে কেন্দ্র হলো 27টা 28টা, বুঝছেন, একটা হুম ওয়ার্ডে একটা হুম। ইয়েতে 100-র উপরে বা 200-র উপরে কেন্দ্র থাকে একটা নির্বাচনী এলাকায়। তা এটার রাইট। জনগণ, ভোটার, এখানে একটা ছাত্ররাই ভোটার, আর এখানে তো বিভিন্ন রকমের হিন্দু মুসলিম বৌদ্ধ তো আছেই, বিভিন্ন মাইন্ডেড, বিভিন্ন দলের বিভিন্ন ইয়ের ভোটার আছে, বয়সের আছে, রাইট, পুরুষ ওটা মহিলা। সম্পূর্ণ সম্পূর্ণ জি, আলাদা ক্যালকুলেশন। দিস ইজ এ ডিফারেন্ট ক্যালকুলেশন। তো জি। আপনাদের কি লোকাল পর্যায়ে এরকম আছে যে ন্যাশনাল ইলেকশনের জন্য যে যেহেতু আওয়ামী লীগ এবার ইলেকশনে দাঁড়াতে পারবে না, এটা এটা মোটামুটি কনফার্ম করেছে, প্রধান উপদেষ্টা করেছেন বিভিন্ন ইন্টারভিউতে। এবং বিএনপি তারেক রহমানও বললেন যে ওদেরকে দেওয়া হবে না, বিচার করে আসুক।
বিচার শেষ হবে, তারপরে কারা কারা কি হচ্ছে, এটা খুব স্বাভাবিক, এইভাবে হয়েছে। যদিও ইন্টারন্যাশনাল প্রেশার আছে, আন্তর্জাতিক প্রেশার আছে, ইভেন ইন্ডিয়াও, ইন্ডিয়ান যিনি পররাষ্ট্র সচিব, উনি ওই দিন বললেন যে আন্তর্জাতিকভাবে এই নির্বাচন অ্যাকসেপ্ট করলে তখনই এই নির্বাচন ঠিক হবে, আদারওয়াইজ এটাকে মানা যাবে না। তো এবং ইনক্লুসিভ ইলেকশন, এই যে আওয়ামী লীগ ছাড়া, এই ব্যাপারে আপনার লোকাল মানে যেটাকে বলে হিউম্যান অপিনিয়নটা কি, বা মানে পাবলিক অপিনিয়নটা কি? না, পাবলিক ওপিনিয়ন আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, আপনি হুম। নির্বাচনে অংশগ্রহণ করবে না সরকার থেকে যদি বলেও যে নির্বাচন করতে পারবেন, এরা করবে না, এই এই ধরনের একটা ধারণা। আচ্ছা, আই সি। তো এদের ভোটটা তো আপনাদের টানার একটা নিশ্চয় কৌশল আছে। তো এই ব্যাপারে কি তাদের সাথে আপনাদের কোনো আলোচনা হচ্ছে, বা আপনারা এমন কিছু দেখাচ্ছেন যে আমরা পাওয়ারে আসলে তোমরা শান্তিতে থাকতে পারবা, বা অ্যাটলিস্ট তোমাদের উপরে অ্যাটাক হবে না? বা এখনো এটা তো তো হচ্ছে না, স্বাভাবিক মানুষ তো আর গিয়ে গিয়ে মারামারি করছে না, বাট না না স্টিল না, মানে এই ব্যাপারে কি আপনাদের কোনো কথা হচ্ছে নাকি, আওয়ামী লীগের যারা সাপোর্টার লেভেলে বলছি? সাপোর্টার লেভেলে বাংলাদেশের ইতিহাসে তার মানে স্বাধীনতা আর পক্ষের শক্তি আপনি যদি ধরেন আওয়ামী লীগ বিএনপি হুম। হুম। জামাতের, এই যে একটা বিষয়, এটা কিন্তু বড় মাপের একটা দাগ। আপনি যতই আপনি যাকেই ম্যানেজ আচ্ছা। করেন, এটা কিন্তু হুম। বড় মাপের দাগ। তাই বলে আমরা যে ওইটা হুম। ওইটা বসে থাকবো বা ওই ইতে, এটা না, এই এইটাতেই ধরেন আমরা কিছুটা অ্যাডভান্টেজ পাবো আশা করি। আর দুই নম্বর হলো জনগণ, আমরা সাধারণ জনগণের ভোটের উপর বিশ্বাস করছি। সাধারণ জনগণ বিএনপির যে ইটা ছিল, এই তারেক রহমান সাহেবের বক্তব্য এবং তারেক রহমান সাহেবের কিছু স্টেটমেন্টের পরে, বিশেষ করে বিবিসি বাংলা যে ইন্টারভিউটা দিয়েছেন উনি, এটার হুম। পরেই মানে আমার দৃষ্টিতে যে 40-45% চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ সেটাই মনে হয়। এবং আপনি যদি বলেন তাহলে তো খুব ভালো, কারণ আপনি একদম লোকাল লেভেল থেকে বলছেন, স্থানীয় জি পর্যায় থেকে বলছেন। আর সেটা গেল। এখন আরেকটা জিনিস, যে এই যে অত্যাচার হয়েছে বিএনপি 15-20 বছর, 15 বছর 16 বছর ধরে, এবং লাস্ট ইলেকশন 2014 ইলেকশন থেকে শুরু করে, এই আহ, এই যে এইবার যে একটা ভার্ডিক্ট আসলো আর্মি অফিসারদের ব্যাপারে, তো এবং আমরা শুনলাম যে মির্জা ফখরুলও দেখা করছেন আর্মি চিফের সাথে জাস্ট ইমিডিয়েটলি। তো এই ব্যাপারে অনেক ধূম্রজাল তৈরি হয়েছে, এবং যদিও আমরা জানি যে উম, আহ, রিজভী আহমেদ, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন বিএনপির ব্যানারে বা বিএনপির লেটার হেডে, যেখানে উনি বলেছেন যে এটাকে আমরা স্বাগত জানাই। এমনকি আমেরিকান হিউম্যান রাইটস এজেন্সি, হিউম্যান রাইটস ওয়াচও স্বাগত জানিয়েছে, বলছে এটা। এবং এবং আমি এমনকি তো ভারতীয় অনেক মিডিয়া, জি, সরি। HRW স্বাগত জানিয়েছে এটাকে। হ্যাঁ। তো এবং বিএনপিও জানিয়েছে গেছে যে এই গুমের যে হিসাব দেখলাম, তাতে বিএনপি এবং জামাতের কর্মীরা বেশি শিকার হয়েছে এই ইয়েতে, এই কারণে। সো এখানে বিএনপি এবং জামাত, এমনকি আর্মি অফিসারদেরকেও তো ধরে নেওয়া হয়েছে। আমরা জি জানি যে তারা আর্মি অফিসার, লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, যিনি ইংল্যান্ডের হুম, সিটিজেন, এই জাতীয়, মানে কাউকেই ছাড় দেওয়া হয়নি, মানে কোনো লেভেলেই কেউ ছাড় পায়নি। তো এরকম জি। একটা পরিস্থিতিতে আহ, এই যে এখন যে মানে আর্মিদের কে এখানে আনা হলো এই বিচারের আওতায়, এটা আপনি লোকালি কি ইম্প্যাক্টটা পাচ্ছেন স্থানীয়ভাবে? স্থানীয়ভাবে এটা তার মানে ঘটনাটা ঘটেছে 9 তারিখ। হুম। 10 তারিখ, 10 তারিখে তেমন কোনো হয়নি। কালকে যখন আর্মির অফিসাররা স্টেটমেন্টটা দিল, তারপর থেকে হুম। একটু রিয়াকশন শুরু হয়েছে। আচ্ছা, মানে এবং রিয়াকশন বলতে তারা কি কি? রিয়াকশন বলতে ওই যে তারা বলছে যে আমরা ইনসাফের পক্ষে, আমরা ন্যায়ের হুম। পক্ষে। তারা অন্যায় করছে, হুম। তারা আমরা ইয়ের ইতে না, আহ কোটি কয়েক লোক অপরাধ করেছে, পুরো বাহিনী হুম। অপরাধ হুম। করেনি। এই জনগণ এক্স্যাক্টলি। এই কথাটাকে
এই কথাটাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে এবং এই স্টেটমেন্টটাকে তারা সাদরে গ্রহণ করেছে এবং তারা চাচ্ছে যারা ক্রিমিনাল আর্মির মধ্যে, যারা এই সমস্ত হুম হুম ঘটনা, এই হুম 1,000 2,000 লোককে গুম করেছে, হুম করেছে, হুম হুম তাদের হুম বিচার হুম। চাচ্ছে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এখন এই স্টেটমেন্টের পরে যিনি মেজর জেনারেল, নামটা আমার মনে আসছে না এখন, যিনি বললেন স্টেটমেন্টটা, দায়িত্ব সহকারেই বলেছেন এবং মেজর জেনারেল র্যাঙ্কের একজনকে দিয়ে বলানো হয়েছে, হুইচ মিনস ইটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ফর আর্মি টু। অবশ্যই, এবং এইটা তাহলে আমরা দেখতে পাচ্ছি জনগণের সাথে আর্মির একটা মেলবন্ধন তৈরি হয়েছে বা একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়েছে জি, অটোমেটিক্যালি বা কনসিয়াস, চেতনা, সচেতন ভাবে, হ্যাঁ, যে এই কথাগুলা বলেছে। এবং এটা এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল, আর্মি যখন এটা বলে সবাইকে ক্লিয়ার করে, কারণ আমরা অনেকদিন ধরে এই বিভিন্ন রকম কানাঘুষা শুনছিলাম যে আর্মিতে। আপনাদের কি এগুলো শুনছিলেন, বা আপনাদের এখানে ইয়েটা কি, রিয়াকশনটা কি, যে এগুলো আমরা শুনি যে এখানে কু হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, এই পাবলিক কিভাবে নিচ্ছে এই 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 আহ, আমি বলবো যে এটা এই এই ধরনের ভুল তথ্য হতে পারে, ঠিক তথ্য হতে পারে, হাউ পিপুল আর রিয়াক্টিং টু ইট। এটা পাবলিক নিচ্ছে হলো যে পাবলিকের মনে একটা প্রশ্নবোধক জাগছে, এইটুকুই। হুম। এরা অতটা আগ্রহ আচ্ছা। নাই যে কি হচ্ছে ক্যান্টনমেন্টে, দক্ষিণ পাড়ায় কি হচ্ছে, উত্তর পাড়ায় কি হচ্ছে, এইগুলি হুম। যে কি হচ্ছে, এই খালি একটা প্রশ্নবোধক চিহ্ন ওদের মনে হচ্ছে। যে আসলে কিছু হচ্ছে নাকি, এরকম একটা ব্যাপার। এরকম একটা, এছাড়া কিছু, হ্যাঁ, কারণ মানে আসলে কিছু হচ্ছে কিনা, বা এটা এগুলো কেন বলা হচ্ছে, ঘটনাটা কি, মানে ওই লেভেলে যাচ্ছে না আর কি। পিপল ডাজন্ট বিলিভ ইট, বিলিভ ইন ইট আপনি online নাউএডেজ। ঢুকলে যে সমস্ত তার মানে অনলাইন চ্যানেলগুলি এই সমস্ত ছড়াচ্ছে, তাদের তার মানে ভিতরে ঢুকলে বোঝা যায় যে এটা আসলে ফেক। আসলে এটা ফেক, হ্যাঁ। এবং আমাদের আর্মিরা যে স্টেটমেন্ট দিয়েছে খুব ম্যাচিউরড লেভেলে কথা বলেছে, এবং ম্যাচিউরড লেভেলে যেটা জনগণের আকাঙ্ক্ষা সেটাকে তুলে ধরেছে, এবং আমরা সাধুবাদ জানাই। তো ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ কিন্তু বোল্ডলি ছিল, কনফিডেন্স ছিল, এগুলি কিন্তু মানুষ হুম দেখছে। এইগুলি হুম হুম হুম। ধরেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এইগুলি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আচ্ছা, যে তো তাদের বডি আপনারা কি এই যে হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ এক্সিলেন্ট, খুব সুন্দর একটা পয়েন্ট এনেছেন, বা তুলেছেন। আপনারা কি এই ব্যাপারে অবশ্যই কথাবার্তা হচ্ছে, সবাই তো কথাবার্তা বলে, বিভিন্ন দেশে যারা প্রবাসীরা আছে তারাও দেখছে, তারাও বলছে, বিভিন্ন ভাবে এগুলো কথাবার্তা হচ্ছে, লোকাল লেভেলে, স্থানীয় লেভেলে হচ্ছে, গ্রাম পর্যায়ে হচ্ছে, সব জায়গায় কথাবার্তা হবে, হচ্ছে। এবং তবে আপনাদের কি কোনো প্লে বুক আছে নাকি, মানে এটা যদিও একটু বেশি জিজ্ঞেস করে ফেলছি, মানে প্লে বুক মানে আপনাদের কোনো কৌশলপত্র আছে যে আমরা এই যে ফেক নিউজ যেগুলো হচ্ছে একের পর এক, এই দেখা গেল যে আহ, আহ, তারেক রহমান কেন আসতেছে না, কি কারণ, ওনার এই প্রবলেম হয়েছে, ওনার এই হয়েছে, সেই হয়েছে, বিভিন্ন রকম কথাবার্তা, বা ডক্টর ইউনূসকে নিয়ে কথাবার্তা, বা বিএনপি কে নিয়ে কথাবার্তা, বা এই যে মানে আহ, একটা যে বিএনপি ইন্ডিয়া হয়ে গেছে, আওয়ামী লীগের পরে বিএনপির ঘাড়ে ইন্ডিয়া চেপেছে, বা বিএনপি ইন্ডিয়ার কোলে উঠে গেছে, এই জাতীয় কথাবার্তার আপনি জাস্টিফিকেশন কি করতে চান, বা আপনার ইয়েটা কি, মানে এটা কি ফেক নিউজই বলবো না এর ভিতরে? আমার সাথে কয়েকদিন আগে সালাউদ্দিন সাহেবের সাথে একটা প্রোগ্রামে আমার সাথে দেখা হয়। ওখানে হুম আমিও পার্টিসিপেট করি অনুষ্ঠানে। তা হুম। এইগুলি নিয়ে অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবের সভাপতির রুমে আমরা বসে চা হুম। খাচ্ছিলাম। আচ্ছা। তা চা খেতে খেতে এই সমস্ত প্রসঙ্গ নিয়ে উঠলো। তখন আমরা তার মানে কয়েকজন বললাম যে আমাদের যে মিডিয়া, বিএনপির মিডিয়া যেটা, সেটা কেন জানি অন্য কোনো রাজনৈতিক দলের মিডিয়ার সাথে পেরে উঠতে পারছি না। এটাকে কিভাবে করবেন, এটাকে কিভাবে দেখছেন, বা এটার জন্য কি হুম করবেন, হুম প্রশ্নটা হুম কিন্তু হুম হুম। তাকে, এবং তাকে জানানো হয়েছে। সে বলছে এটা নিয়ে কাজ চলছে। এটুকু আমাকে বললো, এটা আচ্ছা। নিয়ে কাজ, এটা এখানে আমি সত্যি কথাই আমাদের এই সেক্টরটা একটু দুর্বল আছে। এবং এই শুধু এই সেক্টর না, এটার সাথে আমি অ্যাড করব যে আমাদের যে কালচারাল সেক্টর বাংলাদেশের, হুম 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 কালচারাল সেক্টরে বিএনপির হুম। দুর্বলতা আছে, পরিপূর্ণতা আচ্ছা, নাই। এই যেহেতু এই আমি জায়গাটা। লেখালেখির হুম সাথে জড়িত, ইয়ের সাথে জড়িত, বিভিন্ন হুম কালচারাল, হুম 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 হুম। কিন্তু এই জায়গাতে কিন্তু বিএনপি অনেক দুর্বল। তো এই জায়গায় তুলনামূলক বলছিলাম যে বা এবার এবার
হ্যাঁ, বলেন, সরি। আহ, আওয়ামী লীগ যেমন আছে ছিল, বামরা যেমন সক্রিয়, বিএনপিরা কেন জানি কি কারণে জানি একটা গণ্ডির মধ্যে আটকে আছে। এটা এটা আমাকে তো সত্যি দুঃখ দেয়। এটা আমি একটা ইয়েতে তারেক সাহেবকে আমি নিজে লিখিতভাবে এটা তার মানে বক্তব্য দিয়েছিলাম। আচ্ছা, এটা আচ্ছা। এটা মত বিনিময় না, সভা ছিল তারেক সাহেবের সাথে। হুম। ওই না, সভায় আমি আপনার পক্ষে বা আপনাদের মতো যারা আছেন, আমি জানি আপনি কবি, কবিতা লেখেন, কবিতা পরিষদ বিভিন্ন ভাবে আপনি জড়িত, কালচারাল আন্দোলনের সাথে জড়িত। এবং সেটা আমাদেরকে উদ্বুদ্ধ করে যে একজন শিক্ষিত, এডুকেটেড অ্যাজ ওয়েল অ্যাজ লিটারেচারের লোক, উনি বিএনপি নেতৃত্বে আছেন। রাস্তায়ও আপনি ব্যানার নিয়ে দৌড়াচ্ছেন, হাঁটছেন, আন্দোলন করছেন, আবার সাথে সাথে এই জিনিসটাও আছে। এটা খুবই ইমপ্রেসিভ এবং আমাদেরকে আশা জাগায়। তো আপনার যেমন দেখলাম ওই দিন একটা খবর যে জামাত ইসলামী নৌকা বাইচ একটা করেছে এবং সেখানে তারা জনসংযোগ করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে। তো আপনাদের এটা একটা বিরাট ইস্যু অবশ্যই হওয়া উচিত যে এই যে ক্যাম্পেইন গুলাকে কিভাবে রেকটিফাই করা যায় বা কিভাবে এগুলোর বিরুদ্ধে কাজ করা যায়। এবং এট দ্য সেম টাইম এই যে বিএনপির তো সাংস্কৃতিক সংসদ আছে না, ওই যে Yes, এবং বিএনপির বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিস্ট আছে বা কালচারাল আছে। এটাকে আসলে আপনার কথা ঠিক, এটাকে উদ্বুদ্ধ করা বা এটাকে অ্যাক্টিভ করা এবং এটাকে যে আনা আর কি। কথাগুলি বল, কালচারাল সংগঠন, কালচারাল এখানে যারা বিএনপি কালচারাল ই তাদেরকে তার মানে বিভিন্ন জায়গায় বসাতে হবে, বিভিন্ন জায়গায় তাদেরকে সুযোগ দিতে হবে, বিভিন্ন জায়গায় তাদেরকে করতে হবে, প্রোভাইড করতে হবে। নাহলে তো তো তারা কাজ করতে পারছে না। তো এটা হচ্ছে না কেন? এখানে ওই যে দুর্বলতা, আমি আমি তো বললাম আমরা অনেকভাবে বলার চেষ্টা করছি, অনেকভাবে, হুম, বিভিন্ন ভাবে লেখালেখি বলেন, ফেসবুক বলেন, হুম, 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 পত্রপত্রিকায় হুম, হুম, অনেক ক্ষেত্রে আমরা লেখাচ্ছি, আমরা নিজেরা লিখতেছি। এটা এটা হুম, এখানে শুধু যে জাসাস স্ট্রং তো এখানে শুধু জাসাসের ঘটনা না, এটা সারা হুম। বাংলাদেশে বিভিন্ন সংগঠন তার মানে আছে প্রতিটা জেলায়। আমাদের এই যে দুর্বলতাটা, এই দুর্বলতা আমি কিছু তার মানে কমিটি করার জন্য কিছু লোক খুঁজছিলাম হুম। চট্টগ্রাম থেকে। আমি শুধু বিশ্বাস করবেন কিনা জানি না, রাঙামাটিতে 3 জন বিএনপি মাইন্ডেড লোক পেয়েছি। সব হয় আচ্ছা, হয় জামাতপন্থী, হয় আওয়ামী লীগপন্থী, নাহলে বাম। আচ্ছা। এই যে এই যে ক্রাইসিসটা, এইটা কিন্তু শুধু আপনি এই যে আন্দোলন করলেন, আমার ওয়ার্ড কমিটি, কমিটি, মহানগর কমিটি, কেন্দ্রীয় কমিটি আপনি করলেন, এই সমস্ত সেক্টর গুলি আপনি আসেন পেশাজীবী, বিএনপি পেশাজীবী হুম, দুর্বল আছে আমি বলবো তো। হুম, হুম, হুম। পেশাজীবীতে একটা বড় ধরনের দুর্বলতা আছে। ওই গুটি কয়েক লোক, ওই এদের দিয়ে হবে না, আমি বিশ্বাস করি। বিস্তার বিস্তার ঘটাতে হবে এদের। তাহলে এটা তো একটা বিরাট বিরাট ইস্যু। আমার কাছে মনে হয় রাজনৈতিক রাজনৈতিক সাংগঠনিক একটা ইস্যু। কালচার আপনারা ছাড়া সংগঠনের লোক। ছাড়া আপনি রাজনৈতিক ভাবে আপনি করতে পারবেন না। না, আপনি খুবই সেই স্বাভাবিক। আপনি 52 থেকে দেখেন, 52 থেকে এই পর্যন্ত, এই যে 24 আন্দোলনে গানগুলি বাজছে, কবিতাগুলি বাজছে, এগুলি কিন্তু এক্স্যাক্টলি। এইগুলি কিন্তু দেখেন আপনি, স্পিয়ার জুগিয়েছে এটা, রক্তের মধ্যে করেছে। শহীদ মিনারে যখন গানগুলি বেজেছে তখন ছেলেমেয়েরাদের ভিতরে একটা তৈরি হয়েছিল। এক্স্যাক্টলি। Spirit- এই জিনিসগুলো বিএনপির, আমরা মনে করি, মানে আমরা আশা করি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি বিএনপি এই কিছু জিনিসে যে তাদের বিরুদ্ধে অপপ্রচার বা দেশের বিরুদ্ধে অপপ্রচার, সেগুলো রোধ হবে। এবং এটা রোধ খুবই করতে গুরুত্বপূর্ণ। আপনি একটা নর্মাল ওয়ার্ড পর্যায়ের একটা কর্মীর কাছ থেকে আপনি কি একটা প্রতিবাদী লেখা, একটা যে কাউন্টার লিখ দিবে, আপনি ফেসবুকে একটা কমেন্টস করেছেন আমার দলের বিরুদ্ধে, আমি যে এটা হুম, হুম। কাউন্টার দিব, এই এই ভাষাটা তো জানতে হবে, এই কালচারটা তো জানতে হবে, এইটা তো জানতে হবে। আচ্ছা, আমি জানি যে বিএনপির একজন তথ্য আছেন, তথ্য দল আছে এবং সেখানে একজন মহিলা কাজ করছেন, ওনার নামটা ভুলে গেছি। উনি প্রায় বিএনপির মুখপত্র হিসেবে তথ্য, আহ, আমি মানে সাংগঠনিক তথ্য নিয়ে সংগঠন করার সুবাদে উনি আসেন, কথা বলেন, উনি কথা ভালোই বলেন। কিন্তু মিডিয়া এদের
হুম, মিডিয়া ওনার সেল, সাথে রাইট। মিডিয়া সেলে আমি আমার সাথে আমি যাকে চিনি পাবেল ভাই, ডক্টর হুম, পাবেল, উনি হুম। খুব সিনসিয়ার। কিন্তু কেন জানি তার মানে কোনো জায়গায় একটা দুর্বলতা রয়ে গেছে, ওনার না কিন্তু মানে ওনার টিম। কিন্তু এটা তো খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা অকপটে আমি আমি কোনো এই ওই চাটুকারের রাজনীতিতে আমি বিশ্বাসী না, আমি স্পষ্ট হুম, হুম, ভাষায় হুম, চাই। আমার হুম, এখানে কি করতে হবে হুম, স্পষ্ট এই জন্য বললাম যে পাবেল ভাই যথেষ্ট ট্রাই করতেছে, কিন্তু টিম হুম। কোথায় গিয়ে জানি আটকে যাচ্ছে, কোথায় গিয়ে জানি থেমে যাচ্ছে, এরকম একটা ঘটনা ঘটছে। না, আমি তো দেখছি যে সরকারি পর্যায়েও এই জিনিসগুলোর কোনো প্লেবুক নাই, বা প্লেবুক বলতে হুম, আমি বোঝাচ্ছি কোনো কৌশল নাই। এমনকি হুম। যে সাংস্কৃতিক অ্যাডভাইজার যিনি আসছেন, উনিও তো খুব একটা আমি কিছু দেখছি না, যেমন জুলাই আপনি সনদ বা জুলাই। আপনি ডাকসু জি। নির্বাচনটা দেখেন, ডাকসু নির্বাচনে মিডিয়া যেভাবে করেছে, তার মানে ওরা আহ, জামাত শিবির এবং যারা বিএনপির যারা করছে তাদের চরিত্র নিয়েও তারা বিভিন্ন রকম অপপ্রচার চালিয়েছে। এইগুলির ব্যাপারে কি হয়েছে? কোনো শাস্তি হয়েছে? হুম, আপনি কি সরকার কোনো হুম, শাস্তি দিয়েছে? আপনি মহিলা হুম, যারা প্রার্থী হয়েছিল হুম, হুম, তাদের চরিত্র নিয়ে কথাবার্তা হয়েছে, বিভিন্ন রকম হুম, ফলস এআই দিয়ে তৈরি করা জিনিসপত্র দিয়ে তারা করেছে। ওই একজনের তো কমপ্লেন অভিযোগ করা হয়েছে, লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ভিসির কাছে, তারা কি কেউ কিছু একটা স্টেপ নিয়েছে? নাইনি। এগুলি হুম, কথা বলতে হবে আমাদের, আমাদের হুম, ছাত্র দলের নেতাদের এগুলি নিয়ে ঘাটতে হবে যে ঠিক আছে হুম। আমরা হেরে গেছি, কিন্তু এগুলি আমরা অভিযোগ দিচ্ছি, এগুলি রাইট। আপনার attend করবেন। এগুলি কি করলেন, এগুলি বলতে হবে। আমার কাছে তো মনে হয় যে জিতার থেকে হারার মাধ্যমেই মানুষ অনেক কিছু শেখে। জিতলে অবশ্যই তো জিতলে তো আর কিছু ইয়ে করা যায় না, যে কিন্তু হারলে মানে পিছনে। এভরি লস গিভ ইউ আ লেসন। এবং সেটাকে যদি আমরা ধারণ করি, তাহলেই আমরা, বা সেটাকে যদি আমরা রেকটিফাই করতে পারি, তাহলে না আমরা আগাতে পারবো। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু যে কালচারালি বিএনপি ইজ উইক। আপনাদের মতো নেতা, নেত্রী, কর্মী থাকার পরেও কেন হচ্ছে সেটা আপনি বললেন, যে এটা দিকে আগানো যাচ্ছে না, বা এখানে হয়তো কনসেন্ট্রেশন করে নাই বিএনপি ওইভাবে। কিন্তু এটা আমার কাছে মনে হয়, এবং আপনার কথা শুনেও মনে হয়, যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। না হলে আপনারা যাই করেন না কেন, ওই একটা জায়গায় যে বিভিন্ন ভাবে ফেক নিউজের পাল্লায় পড়ে জনগণের মতামতকে ঘুরিয়ে দিতে পারে, দেয়ার কুড বি। কারণ জনগণ এত চিন্তা করে বা এত ভিতরে ঢুকে অ্যানালাইসিস করে না, সবই মানে উড়া কথায় চলে আর কি। হ্যাঁ, মানে এগুলোর দায়িত্ব বিএনপি যারা করছেন সাংগঠনিক ভাবে, যারা আছেন তাদের উপরেই বর্তায়, এবং সেন্ট্রাল কমান্ডের উপরে বর্তায়। তো আমার মনে হয় যে আমাদের আজকের অনুষ্ঠানে একটা শেষ একটু ক্রিটিক্যাল কথা নিয়ে ইয়ে করব, যে আহ, এই যে বাংলাদেশের সিকিউরিটি, বাংলাদেশের যে ধরেন আইন শৃঙ্খলা, এটা এখানে তো বিএনপির একটা বিরাট ভূমিকা থাকার কথা, বা উচিত। কারণ বিএনপি এই আন্দোলনের সবচেয়ে বড় কি বলবো, সবচেয়ে বড় প্রাপ্তি যদি হয়, সেটা বিএনপি এমন একটা বড় দল বাংলাদেশের ইতিহাসে। ওই আমেরিকার মতোই দুই দল ক্ষমতায় গেছে আমরা দেখেছি। তার একটা বড় কারণ হচ্ছে এই দুই দলকে বাংলাদেশি জনগণ আহ অসাম্প্রদায়িক, এই শব্দটা অনেকে ইয়ে আছে, অনেকে অবজেকশন আছে, আমি ওটা বলবো না। মানে এই দুই দলকে বাংলাদেশি জনগণ প্রোগ্রেসিভ মানুষ হিসাবে দেখতে চায় বা আশা করে। এবং স্পেশালি বিএনপির কারণ হচ্ছে যে আহ, আমরা দেখেছি ঐতিহাসিক ভাবে জিয়াউর রহমান তো একটা একটা মাইল ফলক আছেনই বিএনপির ক্ষেত্রে। তাছাড়াও খালেদা জিয়াকে আমরা দেখেছি আপসী নেত্রী হিসাবে, ওনাকে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, জি, তখন উনি যখন 1991-এর ইলেকশনে যখন উনি জিতলেন, আমরা দেখেছি যে ওনার ওই ইমেজটা, এবং জিয়া রহমান মারা যাওয়ার পরে প্রথম এই জাতীয় একটা ইলেকশন হলো, সেই জন্য ওই ইমেজটা চলে আসছিল। যদি আওয়ামী লীগ বিশ্বাস করতে পারে নাই যে তারা জিতবে না, তারা হারবে, এটা বিশ্বাসই করতে পারে নাই, কিন্তু সেটা হয়েছে। তো এখন জি। বিএনপির যে অবস্থা, বিএনপির যেই মনে করেন যে এই যে আপনি বললেন ডাকসুতে ওভার কনফিডেন্স ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। এখন কি বিএনপি মনে করছে যে হ্যাঁ, মাঠ তো খালি,
প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো ওয়ান টু অপোজ, বা এখানে কম্পিট করার মতোই কেউ নাই, এরকম কি অবস্থা বিএনপি মনে করছে, নাকি তারা না ডাকসু না, ইলেকশন থেকে একটা শিক্ষা নিবে নাকি? এটা হ্যাঁ। এটা এটা হচ্ছে হলো গিয়ে যে উম, এটা আমাদের তারেক সাহেব অনেক আগেই বলে দিয়েছে। তারপর আমরা মাঠ পর্যায়ে যেটা যে দেখলাম, এখন দেখছি, সেটা হলো 5 তারিখের পরে যারা নির্বাচন করার জন্য বা কিছু নেতা, তারা কনফিডেন্স হয়ে গেছিল, ওভার কনফিডেন্স চলে আসছিল যে আমরা জিতে যাব, নির্বাচন হলেই আমরা হুম জিতে যাব। হুম 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 কিন্তু এখন এই চিত্র নাই। এখন হুম তার মানে মাঠ পর্যায়ে বুঝে ফেলছে যে সত্যি কথা, আমিও এটা এই যে নির্বাচন টাফ হবে, নির্বাচন ফাইট হবে, নির্বাচন হুম। কারণ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগের আহ, এরা এখন অন্য কোনো ব্যানারে তারা চলে আসবে। আচ্ছা। অনেক দল আছে যে 300 জন প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা নাই। হুম হুম তারা হুম হুম জিতার জন্য কৌশল নিতে পারে যে আওয়ামী লীগের প্রার্থীদের দিয়ে দিই, আওয়ামী লীগের তৃতীয় হুম। চতুর্থ যারা গ্রেড আছে, না, আপনি আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন, কারণ রিসেন্টলি দেখলাম যে অনেক দলই 300 আসনে চলে যাচ্ছে, মানে যাদের আসলে ক্ষমতা নাই, বা হ্যাঁ, আমরা শুনি নাই, বা আগে কখনো করে নাই, এরকম অনেকেই যাচ্ছে। আমি আমি এই জায়গাটা আপনাদের কৌশল কি? আপনারা কিভাবে এটাকে এই জামাত এইটাকে? 40টা সিট পেয়েছে বাংলাদেশের আসন, 40টা আসনে জিততে পারছে, পারে নাই। হুম তারা এখন 300 আসনের প্রার্থী দেয়। হুম এই যে বিষয়টা, তারপর আরো আরো এনসিপিও দেখবেন না, আমি তো বলে দিচ্ছি কনফিডেন্টলি, বলছি যে তারা তারাও এরকম এই এই প্রার্থীগুলিকেই দিবে, দিয়ে তারা না, এটাকে সেটা সেটা তো হলো, কিন্তু আপনাদের কৌশলটা কি হবে এদেরকে ঠেকানোর জন্য, বা আপনাদের? আমরা, আমাদের কৌশল একটাই, আমাদের আমাদের এখানে কোন রকম কৌশল নেই, কৌশল একটা, জনগণের কাছে যেতে হবে, হাতে পায়ে ধরতে হবে, জনগণকে বুঝাতে হবে, বুঝে ইলেকশনে এই করতে হবে। এবং এই ইলেকশনে এই বুঝাতে যদি পারি আমরা, আমাদের নেতারা, আমাদের কর্মীরা, আমাদের এরা যদি এই সমস্ত জায়গায় এই ওই শোডাউন করে লাভ হবে না। আমি মনে করি হুম এবার নির্বাচন, হুম হুম। অনেক কালচার চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে, যুগ চেঞ্জ হচ্ছে, আমাদের নির্বাচনের ইও চেঞ্জ হয়ে যাবে এবারে ওই হাম্বল হাম্বল হতে হবে আর কি, যে আপনি যদি দেখাবেন হ্যাঁ আমি অলরেডি ক্ষমতায় চলে আসছি, আমাকে আমি ভোট চ্যালেঞ্জ আমাকেই দাও। ফেল করবে, ওই প্রার্থী হুম কনফিডেন্ট ফেল করবে, এবং ঘটবেও, এরকম ঘটনাও ঘটবে। হুম। তা আপনার কি মনে হয়, এখন ঢাকা শহরে যদি বিএনপি, তো ইলেকশন চলে আসছে, ঢাকা শহরকে একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে আমরা আগে দেখেছি, তো জি, কি মনে হয়, আপনি তো ঢাকার একজন কোর খাওয়া নেতা, আপনি বা জি। কর্মী, আপনি বলেন যে ঢাকা শহরের এখনকার পরিস্থিতি কি? ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ঢাকার আপনাদের যেটাকে বলে প্রস্তুতিটা কি? ঢাকা, আমাদের প্রস্তুতি ঠিক আছে, এখন হলো প্রার্থীর উপরে আমাদের হুম প্রস্তুতি, আমরা আমরা প্রিপারেশন নিয়ে নিয়েছি, আমরা নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, আমরা ডিসেম্বর থেকে নেমে যাব মাঠে। হুম হুম 1 নম্বর, আমাদের প্রার্থীতা ঘোষণা করতে একটু দেরি হচ্ছে, এটাও হুম একটু আমাদের কে প্রার্থী কি, আর 1 নম্বর, 2 নম্বর হলো যে আমাদের প্রার্থীগুলি যে একটু ভালো প্রার্থী দিতে হবে, মানে আপনি বুঝছেন। বলছেন, কিন্তু বিএনপির কি ওই মেকানিজম আছে? যেমন আমি জানি জামাত ইসলামের এই মেকানিজম আছে যে লোকাল পর্যায়ে থেকে তারা ভোট করতে করতে মানে তারা নির্বাচন করে করে তারা প্রার্থী ঠিক করে, এবং লোকজনের এটা কি বিএনপির এই ধরনের কোনো ব্যবস্থা আছে? এইবার তারা ওই আওয়ামী লীগের কৌশল অবলম্বন করছে, এটা আগে ছিল যে তারা আচ্ছা। মাঠ পর্যায়ে থেকে সিদ্ধান্ত নিয়ে, ভোট নিয়ে, মতামত নিয়ে তারা প্রার্থী দিত। এবারে এটা ওরা হুম। করে নাই, আমি যেটুকু ও তথ্য জানি। আচ্ছা তো আচ্ছা। এবারে ওরা ওই তার মানে জিততে পারে, পয়সা আছে, ও আচ্ছা, জিততে, আচ্ছা। ঠিক আছে, এই ধরনের প্রার্থীকে তারা চুজ করে রাখছে, এবং তারা ডিক্লেয়ারও দিছে কিছু জায়গায়, বেশ কিছু আসনে আচ্ছা ডিক্লেয়ারও দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আশা করি যে আপনার এই কথাগুলো, বক্তব্যগুলো আমরা বিভিন্ন জায়গায় যদি আমাদের দর্শকরা দেখেন, এবং যদি পলিসি লেভেলে এটা দেওয়ার কোনো সুযোগ থাকে, আমরা তাহলে হয়তো তারা দেখবেন বা শুনবেন আপনার গ্রাউন্ড লেভেল, লোকাল লেভেলের কথা হয়তো আপনারা বলেন, কিন্তু হয়তো জায়গা মতো পৌঁছায় না, বা পৌঁছালেও অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে যার ফলে এটা হয় না। কিন্তু লোকাল লেভেল, যেটা তারেক রহমান বলেছেন যে আপনারা ঘরে ঘরে যান, যেটা আপনিও বললেন, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এবং তার কারণ হচ্ছে, হাসিনা যখন প্রথম পাওয়ারে আসলো তখন উনি কিন্তু
ন্যাশনালি উনি কিন্তু ভোট চেয়েছেন। উনি বলেছিলেন যে একটাবার আমাদের সুযোগ দেন, জি ওয়ান্স, এবং বাংলাদেশের জনগণ দিয়েছিল। তো বিএনপির ক্ষেত্রে হয়তো ওইটা হবে না, কারণ বিএনপি অনেকবারই এসছে পাওয়ারে এবং ভালো খারাপ মিলিয়ে বিএনপি চালিয়েছে, কখনো ভালো কখনো হয়তো খারাপ। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এখন বিএনপির ডিফ্যাক্টো লিডার যদিও খালেদা জিয়া আছেন, বাট অ্যাক্টিভ হিসেবে কাজ করছেন তারেক রহমান, উনি এখনো ভারপ্রাপ্তই আছেন। তো আমরা আশা করব যে আপনার এই তবে আমি এই আমি ইন্টারাপ্ট করি, সেটা হলো যে দুইটা পয়েন্ট বলি বিএনপির। আপনারা বা আমরা আশাবাদী, সেটা হলো যে আছে না, ওয়েদার ঘুরে যায়। ওয়েদার হুম ঘুরে হুম যাবে হলো দুইটা কারণে। এক হলো হুম ম্যাডাম যদি ঢাকা শহরে বা প্রতিটা শহরে একবার করে একটু দাঁড়ায়, এটাতে ঘুরে হুম যাবে একবার। দুই নম্বর হলো তারেক সাহেব যেদিন আসবে তারপর দিক থেকে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে, এবং তারেক সাহেব আশা করি খুব শীঘ্রই আসবে। আসলে এটা এটা ঘুরে যাবে, আমি মাঠ পর্যায়ের ইয়ে থেকে আমি বলতে পারি। কর্মীরা অনেক বেশি অনুপ্রাণিত হবে, জি, কারণ নেতা যদি চলে আসে, এতদিন বাইরে ছিলেন, চলে আসে, আর খালেদা জিয়ার তো একটা ইনফ্লুয়েন্স বা তার একটা পরিচয়, মানে কি বলবো, এটা বিশ্বাস্য। এটা ম্যাডাম যদি popularity, একটা মেসেজ দেয়, এটা যে কত দূর পরে এক্স্যাক্টলি। কর্মীদের কলিজার মধ্যে গিয়ে ঢুকে এই মেসেজটা। শুধু কর্মীও না, হয়তো হয়তো দেশ এবং জাতির ঢুকে। সর্বক্ষেত্রেই একটা কনফিডেন্স আসে। কারণ আমরা আমরা আশা করি যে বিএনপি এই যে বাংলাদেশে যে এই অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে, এই অস্থির পরিস্থিতিটাকে স্থিতি বা স্থির করার জন্য বিএনপির একটা বড় ভূমিকা আছে, কারণ বিএনপির জনসমর্থন প্রচুর এবং বিএনপি মনস্ক লোকজন অনেক আছে। বিএনপি যদি একটা কিছু বলে তাদের কর্মীদেরকে এবং তাদের সাপোর্টারদেরকে, তাহলে অনেক ইজি হয়ে যায় আহ, জি, বাংলাদেশের পক্ষে বাস করা বা বাংলাদেশের পক্ষে এই 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 জাতীয় উল্টাপাল্টা খবর যাতে না যায়। তো মিস্টার সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনেক সময় দিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিয়ে আসলেন, যেগুলো নর্মালি আমরা জানি না। গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে, বিএনপির কি হচ্ছে, মানুষের অবস্থা কি, মেন্টালিটি কি, এই জিনিসগুলো নিয়ে খুব একটা আলাপ হয়ও না এবং আমরা জানিও না, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে। স্থানীয় পর্যায়ের যেই ইলেকশন, স্থানীয় পর্যায়ের যে সাংগঠনিক কার্যকলাপ, স্থানীয় পর্যায়ে মানুষের যেই অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা, এগুলো আপনি তুলে ধরেছেন। আম, আপনাকে অনেক শুভ কামনা এবং আশা করি আপনাদের সুস্থ রাজনীতি চিন্তা বজায় থাকবে এবং সর্বোপরি আপনি যে সাংস্কৃতিক ভাবে জড়িত, এই বিএনপি এই জায়গাটা গুরুত্ব দিবে, যেটা খুবই আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই কালচারাল মাইন্ডেড একজন মানুষ। তো আমি মনে হয় না যে, এবং এটার গুরুত্ব সর্বোচ্চ সর্বোচ্চ হওয়া উচিত এবং আপনাদেরকে সামনে সারিতে রাখা অবশ্যই থাকবেন, এখনো আছেন। তো ঠিক আছে, আপনার যদি দর্শকদের সম্পর্কে সামনে আর কিছু বলার থাকে, ছোট করে একটা দুইটা শব্দে বা বাক্যে আর আপনি বলতে পারেন। সেটা হলো যে সুস্থ একটা রাজনৈতিক ধারা বাংলাদেশে চালু করতে হবে। ওই অসুস্থ ধারা দিয়ে হবে না, এটাই আমার শেষ কথা। আর কালচারাল যেটা বললেন, একটা তার মানে কাব্য বিপ্লব দরকার বাংলাদেশে। আমরা হারিয়ে ফেলেছি, অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। আগে প্রতিটা স্কুলে একটা দেয়াল পত্রিকা হতো, এখন কি হয়? হয় না। এই যে তারপরে সে, বছরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো স্কুলগুলিতে, এখন হয় না। এই যে হারিয়ে যাচ্ছে, এখন কি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা, আমাদের জেনারেশন কোথায় যাচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশন কোথায় যাচ্ছে, এগুলি নিয়ে চিন্তা করতে হবে, এটাই। আর দুই নম্বর হলো আপনার চ্যানেলকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার চ্যানেলের যারা কলা কৌশলী আছে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, এবং দেশের পজিটিভ নিউজগুলি আপনারা একটু তুলে ধরবেন, এইটাই আমি আর কামনা করি। খুবই ভালো কথা বলেছেন এবং এই প্রসঙ্গে আপনার কথা অনুযায়ী মনে হলো যেমন নতুন করি এই একটা প্রোগ্রাম ছিল বাংলাদেশে, জি, অনেক অনেক শিল্পী, এটা আমরা অনেক চালিয়েছি।
কলা কৌশলী, হ্যাঁ এটা তো জিয়া রহমানের সময় তৈরি হয়েছিল, জি অনেক জি কিছু তৈরি হয়েছিল, পরে ওটা বন্ধ হয়ে গেল। মানে ভালো জিনিসগুলো যাতে বন্ধ না হয়, এগুলো যাতে চলে, বিশেষ করে যেহেতু এটা আমাদের নেক্সট জেনারেশন মুভমেন্ট, আমাদের যাতে নেক্সট জেনারেশনরা উপকৃত হয়, আমরা যাতে একটা চমৎকার সংস্কৃতি মনা জাতি এবং দেশ গড়তে পারি। আমাদের একটা প্রবলেম হচ্ছে আমাদের দেশে তো কবির অভাব নাই, কিন্তু আমার মনে হয় কবিতার অভাব আছে, যেটা আপনি বললেন কাব্য আন্দোলন দরকার। তো ধন্যবাদ, ধন্যবাদ নিউ ভিউয়ের দর্শকদেরকে। আমরা আজকের মতো এই পর্ব শেষ করছি। আমরা আবারও কোনো এক সময় নূর নবী সোহেলের সাথে আবারও হয়তো কোনো একটা সময় বসবো, তার এই যেটাকে বলে অথেন্টিক আলাপ এবং যেটাকে বলে গ্রাসরুট লেভেলের কথাবার্তাগুলো নিয়ে আমরা আর কি উন্নতি হলো বা আর কি ধরনের ইস্যু আসলো, সেগুলো নিয়ে আবার আমরা পরবর্তীতে আলাপ করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।